শীতল বাতাসের শিহরণ বয়ে যাচ্ছিল উত্তর হিমালয়ের গভীরে, যেখানে দাঁড়িয়েছিল তিনটি ছায়া মূর্তি। পাহাড়ের পাথুরে রাস্তা বেয়ে বরফের আস্তরণ যত গভীর হচ্ছিল, অর্জুন সেনের চোখ ততটাই ধারালো হয়ে উঠছিল। ৩০ বছর বয়সী এই পর্বতারোহী বরাবরই কঠোর প্রকৃতির। বন্ধুরা বলে তার মন বরফের মতোই শক্ত, কিন্তু ভেতরে রয়েছে এক অব্যক্ত জ্বালা। এই পর্বতেই সে একসময় তার বাবাকে হারিয়েছিল। সেই দুর্ঘটনা এখনো তার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছে। অর্জুনের ডান পাশে দাঁড়িয়েছিল নন্দিনী রায়, ২৮ বছর বয়সী একজন জীববিজ্ঞানী। তার চোখে ছিল এক ধরনের অনুসন্ধানী দৃষ্টি। প্রকৃতি এবং বন্যপ্রাণীর প্রতিটি গতিবিধি সে যেন ধরে ফেলতে পারে। বরফের আস্তরণের নিচে লুকিয়ে থাকা বিপদ তার কাছে নতুন কিছু নয়। সাপ, তুষার, চিতাবাঘ কিংবা অজানা কোনো প্রাকৃতিক দুর্যোগ, নন্দিনী সবকিছু সামলাতে প্রস্তুত। তাদের ঠিক পেছনে ছিল ঋতব্রত দাস, বয়স ৩৫, রহস্যময় এক গাইড। স্থানীয় মানুষরা তাকে অগ্নিশিখরের তপস্বী বলে ডাকে, কারণ এই অগ্নিশিখর পর্বতের প্রতিটি গুহা, প্রত্যেকটি গোপন রাস্তা তার নখদর্পণে। তার চোখে সবসময় এক অদ্ভুত সতর্কতা, আর কথাবার্তায় একরকম গাম্ভীর্য। কেউ কেউ বলে তার অতীত জুড়ে রয়েছে এমন কিছু ঘটনা যেগুলো প্রকাশ পেলে পাহাড়ের ছায়া পর্যন্ত কেঁপে উঠবে। কিন্তু কিভাবে তারা একসঙ্গে এলো? কেনই বা তারা এই ভয়ঙ্কর অভিযানে পা রাখল? সবকিছু শুরু হয়েছিল প্রায় ২ মাস আগে, যখন অর্জুন তার বাবার পুরনো ডায়েরিটি খুঁজে পান। সেখানে ছিল অগ্নিশিখর পর্বতের এক রহস্যময় পথের উল্লেখ, যেটি নাকি এখনো কেউ খুঁজে পায়নি। সেই পথেই লুকিয়ে থাকতে পারে তার বাবার হারিয়ে যাওয়ার রহস্য। অর্জুন প্রথমেই যোগাযোগ করে নন্দিনীর সঙ্গে। তারা একে অপরের বহুদিনের বন্ধু। কলেজে পড়ার সময় থেকেই তাদের বন্ধুত্ব। যদিও নন্দিনীর প্রকৃতি এবং প্রাণীজগতের প্রতি দুর্বলতা আর অর্জুনের পর্বত ভালোবাসা কখনো মিলত না, তবুও তাদের বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। নন্দিনী অভিযানে যেতে রাজি হয়ে যায়, কারণ এই পর্বতে বিরল কিছু প্রাণীর অস্তিত্বের কথাও শোনা গিয়েছিল সম্প্রতি। তবে অভিযানে যেতে হলে স্থানীয় গাইড লাগবে, আর সেখানেই আসে ঋতব্রত দাস। অগ্নিশিখরের গভীরে প্রবেশ করতে গেলে ঋতব্রতর সাহায্য ছাড়া সম্ভব নয়। প্রথম দেখা হওয়ার দিনেই তার ব্যক্তিত্ব অর্জুনকে কিছুটা বিস্মিত করে। কম কথা বলে, চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য, আর মনে হয় যেন এই মানুষটি সবকিছু জানে কিন্তু বলতে চায় না। ৩ জনে মিলে সিদ্ধান্ত নেয় তারা এই অগ্নিশিখর পর্বতের রহস্য ভেদ করবে। উদ্দেশ্য শুধু জয় করা নয়, অর্জুন তার বাবার হারিয়ে যাওয়ার রহস্য উন্মোচন করতে চায়। নন্দিনী নতুন প্রাণীদের সন্ধান পেতে চায়। আর ঋতব্রত, সে কি শুধুই গাইড, নাকি তারও কোনো লুকোনো উদ্দেশ্য রয়েছে? তুষারের মোটা চাদর বিছানো অগ্নিশিখর পর্বতের পাদদেশে দাঁড়িয়ে অর্জুন, নন্দিনী আর ঋতব্রত বুঝতে পারছিল এই অভিযান এক সাধারণ ট্রেকিং নয়, বরং এটি এক নিষিদ্ধ ভূমির দিকে অগ্রসর হওয়া, যেখানে মানুষের পা রাখার অনুমতি প্রকৃতি কখনো দেয়নি। সকালের সূর্য বরফের উপরে সোনালি আভা ছড়ালেও হিমশীতল বাতাস যেন শরীর ভেদ করে হাড় পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছিল। অর্জুনের হাতের ম্যাপটি তার বাবার ডায়েরি থেকেই আঁকা। ধূসর কালিতে আঁকা কিছু দাগ আর পাথরের চিহ্ন ছাড়া বিশেষ কিছুই নেই। কিন্তু ডায়েরির শেষ পাতায় একটি বাক্য তার মনে গেঁথে গিয়েছে, যে শিখরের ওপরে রক্তের ছাপ, সেখানেই লুকিয়ে আছে সত্য। আমরা ঠিক পথে আছি তো? নন্দিনীর কণ্ঠে ছিল স্থিরতা, কিন্তু চোখে প্রশ্ন। অর্জুন ঠোঁট কামড়ে বলল, যতটুকু ম্যাপে আছে ততটুকু পর্যন্ত ঠিকই আছে, কিন্তু এর পরের রাস্তা এটা বাবারও জানা ছিল না। ঋতব্রত এক দৃষ্টিতে বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়েছিল। তার জল শক্ত হয়ে আছে। তারপর সে নিচু গলায় বলে, এই পথে খুব কম মানুষই গেছে। যারা গেছে তাদের অনেকেই আর ফিরে আসে। তাহলে আমরা কেন যাচ্ছি? অর্জুন তার দিকে তাকালো। তার চোখে আগুন, তুষারের থেকেও বেশি ধারালো। আমাকে যেতে হবে,
আমি এই পর্বতের কাছে বাবাকে হারিয়েছি, তার উত্তর আমার চাই। সকলে চুপ। হঠাৎ দূর থেকে হাড় কাঁপানো একটা শব্দ ভেসে এলো, যেন পাথরের গায়ে ধাক্কা দিয়ে কোনো ভারী কিছু গড়িয়ে পড়ছে। তুষার ধস। নন্দিনী কেঁপে উঠল। ঋতব্রত মাথা নাড়ল। না, এটা অন্য কিছু। তারা আরো কয়েকটা এগোতেই বরফের নিচে হালকা রক্তের দাগ দেখতে পেল। জমাট বাঁধা, কিন্তু পুরনো রক্ত। যেন কেউ এখানে গুরুতর আহত হয়ে রয়ে গিয়েছিল, বা হয়তো মরেই গিয়েছিল। এই পথ ধরে কেউ গিয়েছে। অর্জুন ফিসফিস করে বলল। নন্দিনী বরফের নিচ থেকে কিছু বের করে আনলো, একটা ছেঁড়া দস্তানা। অর্জুনের মনে হলো এটি তার বাবার ডায়েরির এক পৃষ্ঠায় আঁকা গিয়ারগুলোর মতোই। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঋতব্রত তাদের থামিয়ে দিল। আমাদের সাবধান থাকতে হবে। সামনে একটা জায়গা আছে যাকে বলে মৃত্যুর গিরিখাত। যারা পথ ভুল করে সেখানে পড়ে তারা আর ফিরে আসে না। আমরা কি বিকল্প রাস্তা নিতে পারি? না, ওই গিরিখাত পার না হলে আমরা শিখরের দিকে যেতে পারবো না। আর শিখর না ছুঁলে তোমার বাবার উত্তরও পাবে না। বাতাস আরো হিম হয়ে উঠল। অর্জুন অনুভব করল পর্বত শুধু শীতল নয়, ভয়ঙ্কর। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। সামনে সেই গিরিখাত, যেখানে পা রাখলেই মৃত্যু। তুষারের চাদরে ঢাকা অগ্নিশিখর পর্বতের বুক চিরে সামনে ফুটে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। গিরিখাত, যেখানে পা ফেললেই মৃত্যু অনিবার্য। যেন প্রকৃতি নিজে হাতে খুঁড়ে রেখেছে এক অতল খাত, আর তার পাশ দিয়ে সরু বরফ ঢাকা পথ, যেখানে একটা পা ফসকালেই শেষ। অর্জুন, নন্দিনী আর ঋতব্রত থমকে দাঁড়ালো। তিনজনের নিঃশ্বাস ভারী। বাতাস তাদের মুখে এসে বিভৎস শীতল কামড় বসাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল নিস্তব্ধতা। পাহাড়ের বুকের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, ফিরে যাও। এটাই কি সেই গিরিখাত? নন্দিনী নিচে তাকিয়ে গলার স্বর নামিয়ে বলল। তার কণ্ঠে ভয়ের স্পর্শ স্পষ্ট। ঋতব্রত সামনের দিকটা জরিপ করে বলল, হ্যাঁ, এই পথ ধরেই যেতে হবে। অন্য কোনো রাস্তা নেই। না। গিরিখাতের পাশে পায়ের সমান চওড়া পথ, দুপাশে ধরে রাখার মতো কিছু নেই। একদিকে ধারালো পাথরের দেওয়াল, আর অন্যদিকে অতল গহ্বর। নিচে তাকালে শুধু সাদা ধোঁয়ার মতো তুষার আর কুয়াশা। যত নিচেই চোখ পড়ে, গভীরতাও যেন ততই বাড়তে থাকে। অর্জুন চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তার বাবার কথা মনে পড়ল। সেই ভয়াবহ রাত, যখন বাবাকে এই গিরিখাতেই হারিয়েছিল সে। তখন সে ছিল মাত্র 10 বছরের বালক। বাবা বলেছিলেন, গিরিখাত অতিক্রম করতে হলে ভয়কে জয় করো। ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু। আজ অর্জুন সেই একই পথে। বাবা যে পথে পাড়ি দিতে পারেননি, সেই পথ আজ তাকে পার হতেই হবে। আমি প্রথমে যাচ্ছি। তুমি একা এগোবে কেন? এটা বিপজ্জনক। আমরা একসঙ্গে যাব। এই পথে একসঙ্গে চলা মানে আরো বিপদ। একজন পড়ে গেলে বাকিরাও পড়বে। ও ঠিক বলছে। আমরা একে একে যাব। প্রথমে অর্জুন বাবা গেল। ঠান্ডায় তার নাক মুখ জমে আসছে, কিন্তু তার মন ফোকাসড। প্রতিটি পা রাখছে হিসেব করে। সামান্য ভুল মানে তো মৃত্যু। নন্দিনী তার ঠিক পিছনে। প্রতিটি পা রাখার আগে অর্জুনের পায়ের ছাপ মেপে রাখছে সে। আর শেষের দিকে ঋতব্রত। তার চোখ সবসময় গিরিখাতের ওপারের দিকে, যেন সেখানে কিসের অপেক্ষা। তখনই একটি হঠাৎ গর্জন। পাহাড়ের ওপার থেকে ভেসে এলো একটা হিংস্র আওয়াজ। অর্জুন থমকে দাঁড়ালো। তার বুকের ভেতর কাঁপন ধরল। ওটা কি ছিল? বরফ ভাল্লুক। এত উপরে? ওরা সাধারণত এখানে আসে না, কিন্তু এই শীতে খাবারের খোঁজে হয়তো নিচের জঙ্গল থেকে উঠে এসেছে। গর্জন আবার শোনা গেল, এবার আরো কাছে। হঠাৎ বরফের সাদা স্তরের মাঝখানে ভেসে উঠল এক বিশাল ছায়া। গিরিখাতের ঠিক ওপারে দাঁড়িয়ে আছে এক তুষার ভাল্লুক। গা ঘন সাদা লোমে ঢাকা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। নন্দিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এত বড়? চুপ।
আমাদের শান্ত থাকতে হবে। ভাল্লুকটি তাদের দিকে তাকিয়ে একবার থাবা ঝাপটাল। বরফ উড়ে এসে অর্জুনের জ্যাকেটে পড়ল। সে সরে দাঁড়ালো আর নিচের দিকে তাকিয়ে বুঝল এক পা পিছলে গেলে সরাসরি গিরিখাতের অতলে হারিয়ে যেতে হবে। শোনো, আমাদের ওকে ভয় দেখাতে হবে। ঋতব্রত ব্যাগ থেকে একটা জ্বলন্ত ফ্লেয়ার বের করলো। নন্দিনী তাকে থামিয়ে দিল। ওটাই কাজ হবে না। যদি ভাল্লুক ভয় না পায় তাহলে ও আরো রেগে যাবে। আমাদের ধীরে ধীরে এগোতে হবে। যদি হঠাৎ দৌড়াই ও তাড়া করবে। ভাল্লুক তাদের দিকে আবার এক পা এগোলো। তার নিঃশ্বাস থেকে ধোঁয়ার মতো বাষ্প বের হচ্ছে। ঠান্ডার মধ্যেও যেন তার শরীরের উত্তাপ স্পষ্ট। আমাদের সামনে দুটো পথ, হয় গিরিখাতের এই সংকীর্ণ পথ ধরে এগোবো, নয়তো ভাল্লুকের সঙ্গে লড়াই করব। 3 জন মিলে এই পথে দৌড়ানো মানে নিশ্চিত মৃত্যু। তাহলে আমরা ভাল্লুকের মনোযোগ অন্যদিকে ফেরাবো। কিভাবে? আমি ওর দৃষ্টি আকর্ষণ করব। তোমরা সামনে এগো। না, এটা অসম্ভব। ও যা বলেছে সেটাই একমাত্র উপায়। ভাল্লুক এবার গর্জন করে উঠল। এই গর্জন ছিল ভয়ানক, যেন পাহাড় কেঁপে উঠল। অর্জুন ফিসফিস করে বলল, তোমরা প্রস্তুত? হ্যাঁ। তাহলে এখন? অর্জুন বরফে পাথর ছুঁড়ল। ভাল্লুক সেই শব্দের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে নন্দিনী আর ঋতব্রত গিরিখাতের সরু পথ ধরে দৌড় দিল। অর্জুন আরেকটা পাথর ছুঁড়ল। ভাল্লুক এবার তার দিকে তাকিয়ে গর্জন করে লাফ দিল। অর্জুন দ্রুত সরে গেল। তার পায়ের নিচে বরফ একটু পিছলে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো আজ বোধহয় সেও হারিয়ে যাবে এই গিরিখাতের অতলে। তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, কিন্তু পরের সেকেন্ডেই শরীরের প্রতিটি পেশি যেন বিদ্যুৎ বেগে সাড়া দিল। পিছলে পড়ার আগেই সে নিজেকে সামলে নিল। একটি বরফাচ্ছাদিত পাথরের ওপর ভারসাম্য রক্ষা করল সে। ঠিক তখনই পেছন থেকে শুনতে পেল নন্দিনীর আতঙ্কিত চিৎকার, অর্জুন দেখো! তার চোখ আবার ধাক্কা খেল বিশাল সেই বরফ ভাল্লুকের সঙ্গে। জন্তুটি তখন থমকে দাঁড়িয়ে, যেন সে তার পরবর্তী আক্রমণের সময় ঠিক করছে। অর্জুন বুঝল তারা যতই পালাক এই শ্বেতদানব তাদের ছাড়বে না। বরফের তলায় চাপা ক্ষুধার্ত জন্তুটি যেন এখন মরিয়া হয়ে উঠেছে। ঋতব্রত তখনও ঠান্ডা মাথায় চারপাশ পরখ করছিল। তার চোখ গিয়ে পড়ল সামনের একটি সংকীর্ণ পথের দিকে, যেখানে ভাল্লুক সহজে যেতে পারবে না। ওইদিকে চলো। ঋতব্রত নির্দেশ দিল, ইশারা করল সরু সেই পথে। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। ভাল্লুকটি তাদের পিছু ধাওয়া করছে, আর তারা ছুটছে জমাট বাঁধা বরফের সরু পথে। প্রতিটি পদক্ষেপে বিপদের ছায়া যেন আরও গাঢ় হচ্ছে। হঠাৎ অর্জুনের মনে পড়ে গেল তার বাবার মুখ। যে পাহাড় এই অভিযানে তাদের ডেকেছে, সেই পাহাড়েই তার বাবা একসময় নিখোঁজ হয়েছিলেন। তার মন কিছুক্ষণের জন্য দূরে হারিয়ে গিয়েছিল, কিন্তু নন্দিনীর কণ্ঠস্বর তাকে আবার বাস্তবে ফিরিয়ে আনল। সাবধান! অর্জুন মাথা তুলেই দেখল বরফ ভাল্লুকটি এবার ঝাঁপিয়ে পড়ছে। শেষ মুহূর্তে সে পাশ কাটিয়ে যায়, আর ভাল্লুকটি ভারসাম্য হারিয়ে পিছলে পড়ে সংকীর্ণ পথের একপাশে গড়িয়ে যায়। কিন্তু তাদের পথ পুরোপুরি আটকে যায়। অর্জুন আর ঋতব্রত দ্রুত পাশ কাটিয়ে সংকীর্ণ পথের অন্য প্রান্ত ধরে এগিয়ে যায়। ভাল্লুক তখনও হিমশীতল বরফে উঠে আসার জন্য লড়ছে। ঋতব্রত বুঝতে পেরেছিল যে এই সুযোগ কাজে লাগাতেই হবে। তাড়াতাড়ি, সামনে একটা গুহা আছে, সেখানে ঢুকলে হয়তো আমরা নিরাপদ থাকবো। তারা তিনজন প্রাণপণে ছুটল, আর পেছনে সেই ভয়ঙ্কর ভাল্লুক গর্জন করে উঠল। কিন্তু এবার তার পায়ের নিচের বরফ ভেঙে যেতে শুরু করেছে। অর্জুন একবার পেছন ফিরে দেখল ভাল্লুকটি তার থাবা দিয়ে নিজেকে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু ভারসাম্য হারিয়ে আরও পিছলে যাচ্ছে। অবশেষে তারা সেই গুহার কাছে পৌঁছে গেল। গুহার ভেতর অন্ধকার, ঠান্ডা বাতাসের শোঁ শব্দ আর অজানা এক আতঙ্ক ঘুরপাক খাচ্ছে। অর্জুন গুহার মুখে দাঁড়িয়ে বলল, আমরা কি সত্যি নিরাপদ? বরফ ভাল্লুক থেকে হয়তো মুক্তি পেয়েছি, কিন্তু এই গুহার ভেতর কি আছে তা আমরা জানি না। নন্দিনী, যার চোখে এখনো ভয় মিশেছিল, ফিসফিস করে বলল, এটা কি সত্যি নিষিদ্ধ শিখরের সেই গুহা? বাইরে তখনও বরফ ঝরছে, কিন্তু গুহার ভেতরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠছে, যেন নতুন কোনো বিপদের আগমনী বার্তা দিচ্ছে। চারপাশে ঘন কুয়াশা, বাতাসে তুষারকণার স্রোত আর থমথমে নীরবতা।
অর্জুন, নন্দিনী এবং ঋতব্রত সংকীর্ণ পথ ধরে এগিয়ে যাচ্ছিল। বরফ ভাল্লুকটি তখনও পেছনে গর্জন করছে। তার ভারী দেহ বরফের স্তূপে পড়ে গর্জন তুলছে। সামনে চলো, থামলে বিপদ। ঋতব্রত ফিসফিস করে বলল, তার গলার স্বরেও আতঙ্কের ছাপ। অর্জুন নন্দিনীর দিকে এক ঝলক তাকায়। নন্দিনীর চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে ব্যাকপ্যাক থেকে বরফ কুটার বের করে রেখেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ এলে প্রতিরোধ করার জন্য প্রস্তুত। কিছুক্ষণ হাঁটার পরই তারা দেখতে পেল সামনের পথ ক্রমেই শুরু হয়ে এসেছে। দুপাশে গভীর খাদ, বরফের আস্তরণ এতটাই পিচ্ছিল যে সামান্য ভুলচুক মানে মৃত্যুর হাত ছিল। অর্জুন সামনের দিকে একটু ঝুঁকে দেখল। এক ভয়ঙ্কর খাড়া ঢাল নিচের দিকে নেমে গেছে। সেখানে পড়লে আর বাঁচার উপায় নেই। এটা তো আসলে মৃত্যুকূপ। এটাই অগ্নিশিখরের নিষিদ্ধ পথ। এই পথ পেরোতে পারলে আমরা আসল শৃঙ্গে পৌঁছাতে পারবো, কিন্তু একবার পিছলে গেলে। বাক্য অসম্পূর্ণ থেকে গেল, কারণ সেই মুহূর্তে বরফের উপরে হালকা চির ধরা শব্দ শোনা গেল। থামো! অর্জুন চেঁচিয়ে উঠল। তারা তিনজন জমে গেল এক জায়গায়। সাদা বরফের নিচে ফাঁকা জায়গা, একটি বরফের ফাঁদ। সামান্য চাপেই বরফ ভেঙে পড়বে আর তারা সেই অতল খাতে হারিয়ে যাবে। নন্দিনী ফিসফিস করে বলল, এখন কি করব? আমরা একে অপরের সঙ্গে বাঁধা থাকব। কেউ পিছলে গেলে অন্যজন ধরে রাখবে। ঋতব্রত রাজি হলো। তারা তিনজন একে অপরের সঙ্গে দড়ি দিয়ে শক্তভাবে বাঁধল নিজেদের। অর্জুন সামনে, নন্দিনী মাঝখানে এবং ঋতব্রত পেছনে। তারপর আস্তে আস্তে এক পা করে এগোতে শুরু করল তারা। বরফের ফাটল জায়গায় জায়গায়। মনে হচ্ছিল যেন প্রত্যেক মুহূর্তেই মাটির নিচ থেকে মৃত্যুর ফিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎ নন্দিনীর পা পিছলে গেল। সে কাঁপা গলায় চিৎকার করল, অর্জুন! অর্জুন তৎক্ষণাৎ পায়ের সঙ্গে বরফ কুটার গেঁথে শক্ত করে ধরে ফেলল দড়িটি। নন্দিনী অর্ধেক ঝুলন্ত অবস্থায় বরফের কিনারায় দুলছিল। নিচে খাদ, চারপাশে নিঃসঙ্গতা। দাঁড়াও, আমি টানছি। অর্জুন চোয়াল শক্ত করে পড়ল। ঋতব্রত পেছন থেকে সহায়তা করল। তাদের যুগপৎ প্রচেষ্টায় নন্দিনী আবার উপরে উঠে এল। অর্জুন তাকিয়ে দেখল সামনে আরো সংকীর্ণ একটি বরফের ব্রিজ। সেটি পার হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আর পেছনে তখনও বরফ ভাল্লুকের গর্জন ক্রমশ এগিয়ে আসছে। চলো চলো, আমাদের এখনই এই পথ অতিক্রম করতে হবে, সময় নেই। অর্জুন এক মুহূর্তের জন্য বরফের সেতুটার দিকে তাকিয়ে থাকলো। পাতলা সরু একটা বরফের ব্রিজ, যেন মৃত্যু আর জীবনের মাঝখানে টান টান এক সূক্ষ্ম রেখা। ব্রিজের নিচে বিশাল এক খাল, যেখানে অন্ধকারের অতল গভীরতা কুয়াশার চাদরে ঢাকা। হিমশীতল বাতাস প্রতি মুহূর্তে সেতুটিকে আরো দুর্বল করে তুলছে। নন্দিনী থেমে গিয়ে বলল, এই ব্রিজ পেরোতে গেলে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। একজন একবারে যাবে আর আর অন্যরা দড়ি ধরে থাকবে। অর্জুন মাথা নেড়ে সম্মতি জানালো। আমি প্রথমে যাচ্ছি। যদি কিছু হয়, দড়ি ধরে আমায় টেনে তুলবে। সাবধানে থেকো। অর্জুন ধীরে ধীরে সেতুর উপর পা রাখল। বরফ কচকচ করে শব্দ করে উঠল। আর এক মুহূর্তের জন্য মনে হলো মাটির নিচের থেকে মৃত্যুর ডাক শোনা হচ্ছে। প্রতিটি পদক্ষেপ যেন এক একটা যুদ্ধ। তার চারপাশে ঝড়ের শংসু শব্দ, গা ছমছমে নীরবতা, আর সেই বরফ ভাল্লুকের দূর থেকে ভেসে আসা গর্জন। সব মিলিয়ে পরিবেশটা যেন আরো আতঙ্কজনক হয়ে উঠেছে। অর্জুন ধীরে ধীরে ব্রিজের মাঝখানে পৌঁছল। ঠিক সেই মুহূর্তে বরফের সেতুটার একাংশ গেল ভেঙে। নন্দিনী চিৎকার করে উঠল, অর্জুন! অর্জুন নিজের ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ল। সেই মুহূর্তেই বরফ কুঠার বের করে সেতুর উপরে সজোরে গেঁথে দিল, যাতে পড়ে না যায়। তার শরীরের অর্ধেক অংশ তখন খাদে ঝুলছে। ঠান্ডা বাতাস তার মুখে আঘাত করছিল, আর মৃত্যুর গন্ধ যেন আরো স্পষ্ট হচ্ছিল। ঋতব্রত সঙ্গে সঙ্গে দড়ি শক্ত করে ধরে ফেলল। দম না অর্জুন, আমরা তোমায় তুলব। অর্জুনের হৃদস্পন্দন যেন তার কানে বাজছে। সে জানত একটা ভুল মানেই সব শেষ। কিন্তু এই মুহূর্তে তার মনে হলো সে হারতে পারে না। একটি হাত বরফ কুঠারে,
আরেকটি হাত দিয়ে সে আস্তে আস্তে নিজেকে টেনে তুলল। মিনিট খানেক পর সে আবার সেতুর উপর উঠতে পারল। নন্দিনীর চোখ ভেজা। তুমি ঠিক আছো? মরে যায়নি, তাই ঠিক আছে। এবার আমি যাচ্ছি। সে নিঃশব্দে ব্রিজের উপর পা রাখল। তার পা এতটাই সাবধানে ফেলছিল যেন মাটির নিচে মৃত্যু ওঁত পেতে আছে। আসলে তাই। এক পা, দু পা। ঋতব্রত সেতুর মাঝ বরাবর পৌঁছানোর পরই হঠাৎ আবার বরফের চির ধরা শব্দ হলো। ঋতব্রত, তাড়াতাড়ি করো। ঋতব্রত মাথা নেড়ে ধীরে ধীরে পা বাড়ালো। আর মাত্র কয়েক পা বাকি। ঠিক সেই সময় বরফের আর একটা টুকরো খসে পড়ল, আর সেতুটার আর এক পাশ আরো দুর্বল হয়ে গেল। ঋতব্রত দ্রুত দৌড়ে বাকি অংশ পার হয়ে অপর প্রান্তে পৌঁছল। সে এক মুহূর্তের জন্য থেমে মুখ গম্ভীর করে বলল, এই ব্রিজ আর বেশিক্ষণ টিকবে না। এবার বাকি ছিল নন্দিনী। নন্দিনী মুখ শক্ত করে দড়ি শক্ত করল। আমি যাচ্ছি। তার পা এতটাই হালকা ছিল যে মনে হচ্ছিল সে যেন বাতাসের উপর দিয়ে হাঁটছে। অর্জুন আর ঋতব্রত দড়ি শক্ত করে ধরেছিল। কোনো ভুলচুক হলে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। এক পা, দু পা। হঠাৎ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেতুর নিচের বরফের টুকরোগুলো আরো বেশি করে ভাঙতে শুরু করলো। নন্দিনী, দ্রুত এসো। নন্দিনী তখন সেতুর মাঝ বরাবর, যখন সেতুটার এক বিশাল অংশ খসে পড়ল। সে সামনের দিকে ঝাঁপ দিল। অর্জুন আর ঋতব্রত টান মেরে তাকে ওপারে তুলে দিল। ঠিক সেই মুহূর্তে সেতুটির পুরো অংশ ভেঙে পড়ে খাদে হারিয়ে গেল। তিনজন হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকালো। অর্জুন বলল, আর পথ নেই, ফিরে যাওয়ার উপায় নেই। এগিয়ে যাওয়াই একমাত্র পথ। এই পাহাড় আমাদের সহজে ছাড়বে না। তারা তিনজন এবার সামনে তাকায়। গুহার অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। বাতাস নিঃশব্দে বয়ে চলেছে, আর প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মেঝের পাথর খচমচ শব্দ তুলছে। এখানকার পরিবেশ এতটাই থমথমে যে মনে হচ্ছিল এই নীরবতাই যেন কোনো ভয়ঙ্কর কিছুর আগমনের সংকেত। চলো, আমাদের এখনই এগোতে হবে। অর্জুন, ঋতব্রত আর নন্দিনী গুহার ভিতরে আরো গভীরে প্রবেশ করল। টর্চের আলোয় তারা দেখতে পেল দেওয়ালের গায়ে খোদাই করা প্রাচীন প্রতীক, সূর্য, ত্রিভুজ আর অদ্ভুত কিছু রেখাচিত্র। এগুলো কি কোনো গোপন বার্তা? সম্ভব। এই প্রতীকগুলো কোনো সংকেত দিচ্ছে, কিন্তু কিভাবে বুঝবে? ঋতব্রত দেওয়ালের ছাপগুলো হাত বুলিয়ে অনুভব করল। দেখো, এইখানে সূর্যের প্রতীকের নিচে একটা অদ্ভুত খাঁজ রয়েছে, যেন কিছু বসানোর জায়গা। অর্জুন তার ব্যাগ থেকে সেই পুরনো ব্রোঞ্জের মুদ্রাটা বের করল, যেটা তারা স্থানীয় এক গ্রামবাসীর কাছ থেকে পেয়েছিল। মুদ্রার গায়ে একই রকম সূর্যের প্রতীক খোদাই করা ছিল। একবার চেষ্টা করে দেখি। সে মুদ্রাটা সেই খাঁজে বসিয়ে দিল। মুহূর্তেই একটা ক্লিক করার শব্দ হলো, আর দেওয়ালের একাংশ ধীরে ধীরে সরে গিয়ে সামনে খুলে গেল আরেকটি গোপন পথ। অন্ধকারের গভীরে একটা সরু গ্যালারি দেখা গেল, যার দুই পাশে ভাঙা মূর্তি আর ধুলো মাখা প্রত্নতাত্ত্বিক চিহ্ন ছড়িয়েছিল। একদম সিনেমার মতো লাগছে। কিন্তু অর্জুনের চোখে চাপা উদ্বেগ। তারা যখন সেই গ্যালারির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল, হঠাৎই মেঝের পাথরে পা দিতেই অর্জুন বুঝতে পারল এটা একটা চাপাতি ফাঁদ। তার পায়ের নিচের অংশ একটু বসে গেল, আর দেওয়ালের ওপার থেকে হঠাৎ ছুরি সদৃশ ধারালো শলাকা গর্জনের মতো শব্দ করে বেরিয়ে এলো। সাবধান! ঋতব্রত অর্জুনকে টেনে সরিয়ে দিল, আর শলাকাটি এসে দেওয়ালে আঘাত করল। এখানে শুধু গুপ্তধন নেই, মৃত্যুর ফাঁদও আছে। তারা এবার আরো সাবধানে পা ফেলতে লাগলো, প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে এগোতে লাগলো। গুহার গাঢ় নীরবতার মধ্যে তাদের নিঃশ্বাসের শব্দ যেন প্রতিধ্বনি তুলছিল। একটু এগোতেই তারা দেখল সামনের দেওয়ালে একটা অদ্ভুত লেখনী খোদাই করা। শিখরের চাবি রক্ত মাখা পথে, অগ্নির আলোয় সত্য প্রকাশিত হবে। এর মানে কি? আমার মনে হয় এটা কোনো সংকেত। চাবি কোথাও এখানে লুকানো আছে, কিন্তু সেটা পেতে হলে আমাদের ঝুঁকি নিতেই হবে।
তারা আরও সামনে এগোলো। এবার একটি বিশাল হলঘরের মতো জায়গায় এসে পৌঁছলো তারা, যার মাঝখানে রাখা ছিল পাথরের বেদি, আর সেই বেদির ওপর রক্তের মতো লালচে দাগ, যা সম্ভবত অনেক পুরনো। আমার মনে হচ্ছে এই বেদির নিচে কিছু লুকানো। ঋতব্রত বেদির চারপাশে হাত বুলিয়ে একটা ফাঁক খুঁজে পেল। দেখো, এখানে একটা গোপন চেম্বার আছে। নন্দিনী মোমবাতি জ্বালিয়ে গুহার দেওয়ালে আরো খোঁজ করতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে আগুনের প্রতীকের পাশে ছোট্ট একটা সূক্ষ্ম গর্ত। হয়তো আগুনের আলো এই রহস্য খুলবে। অর্জুন মোমবাতিটা সেই গর্তের সামনে ধরতেই দেওয়ালের উপর একটা গোপন নকশা ফুটে উঠল, একটা মানচিত্রের অংশ বিশেষ। এটা কোথাকার মানচিত্র? হয়তো গুপ্তধনের জায়গা, হয়তো উত্তর পাওয়ার পথ। এই গুহার গভীরতা এখন শুধু অন্ধকারের কুয়াশা নয়, বরং এক প্রাচীন ধাঁধার লুকানো কক্ষ। তারা জানতো সামনে আরও বিপদ অপেক্ষা করছে, কিন্তু সেই বিপদের সঙ্গেই হয়তো লুকিয়ে আছে বহু শতকের রহস্য। তিনজন একে অপরের দিকে তাকালো। এখন পেছনে ফেরার উপায় নেই। অন্ধকার গুহার দেওয়াল বেয়ে শীতল বাতাস বয়ে আসছিল, আর সেই সঙ্গে আসছিল অজানা এক সুরের মতো গুঞ্জন, যেন গুহার গহীনে কেউ ফিস ফিস করে কথা বলছে। অর্জুন, নন্দিনী আর ঋতব্রত নিঃশব্দে একে অপরের সঙ্গে ইঙ্গিত করল, সামনে এগোতে হবে। অর্জুন তার টর্চটা জ্বালাল। আলোয় দেখা গেল গুহার দেওয়ালে পুরনো বিবর্ণ কিছু চিহ্ন, প্রাচীন রোমান ভাষায় খোদাই করা লিপি। নন্দিনী সেগুলো দেখে ফিসফিস করে বলল, এগুলো নিছক শিলালিপি নয়, এখানে সাবধানবাণী লেখা। কিছু একটা ভয়ঙ্কর এখানে লুকিয়ে আছে। আমরা আগেও ভয় পেয়ে পিছু হাঁটিনি, এবারও নয়। চলো এগোই। তারা সামনে হাঁটতে শুরু করল। পায়ের নিচে বরফের স্তর জমাট বেঁধেছিল, আর প্রতিটি পায়ের আওয়াজ যেন প্রতিধ্বনি হচ্ছিল চারপাশে। গুহার ভেতরকার ঠান্ডা হাড়ের গভীরে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। হঠাৎই একটা শব্দ। পেছন ফিরে তাকাতেই নন্দিনী দেখে পাথরের একটা বড় খণ্ড গড়িয়ে পড়েছে। গুহার প্রবেশ মুখ প্রায় আটকে গেছে। অর্জুন নিচু স্বরে বলল, এখন শুধু সামনে এগোনো ছাড়া আমাদের কোনো পথ নেই। গুহার পথ সরু আর আঁকা বাঁকা, কখনো নিচের দিকে নেমে যাচ্ছে, কখনো আবার উপরে উঠে গেছে। হঠাৎই এক মোড়ের পর তারা এসে পৌঁছল বিশাল এক প্রকোষ্ঠে। গুহার ছাদ এত উঁচু যে টর্চের আলো ঠিকমতো পৌঁছয় না। দেওয়াল জুড়ে অদ্ভুত সব চিত্রকলা, আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। নন্দিনী ফিসফিস করে বলল, এগুলো কিসের হাড়? আমরা সঠিক পথে এসেছি। কিছু একটা এখানেই আছে, হয়তো সেই গুপ্তধন অথবা তার পাহারাদার। ঠিক তখনই গুহার অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো গা শিরশিরি শব্দ, কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ। ঋতব্রত তার ছুরি বের করলো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমরা একা নই। এক সেকেন্ডের মধ্যে অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়লো ছায়ার মতো কালো একটা প্রাণী। নখরগুলো ধারালো, চোখ দুটো জলজল করছে, এক একটি তুষার চিতা। অন্ধকার গুহার এক প্রান্তে যেন দুটি আগুনের গোলা জ্বলছে। বাতাস নিঃশব্দ, কিন্তু তার ভারী নিঃশ্বাস প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে। বরফে থাকা মেঝেতে তার নখরের খচখচ শব্দ কানে বাজছে, আর প্রতিবার থাবা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন পৃথিবী একটু একটু করে কাঁপছে। অর্জুন ঠোঁট কামড়ে বরফ কুটার শক্ত করে চেপে ধরল। তার প্রতিটি পেশি এখন টান টান। এক মুহূর্তের জন্য ভুল করলে সব শেষ। নন্দিনী আর ঋতব্রত ধীরে ধীরে গুহার সংকীর্ণ পথে সরে যাচ্ছে, কিন্তু তাদের চোখ এক মুহূর্তের জন্য চিতা থেকে সরছে না। চিতাটি এবার একটা এগোলো, তার থাবা বরফের মেঝেতে বসে গেল, আর সামান্য বরফের গুঁড়ো বাতাসে ভেসে উঠল। অর্জুনের মাথার ভেতর তখন দ্রুত চিন্তার ঢেউ বইছে। এখনই কিছু একটা করতে হবে। তুমি ওকে বিভ্রান্ত করো, আমরা সামনে গিয়ে পথ তৈরি করছি। তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ভয়ও লুকোনো। অর্জুন মাথা নাড়ল। যত তাড়াতাড়ি পারো সামনে এগো। চিতার গর্জন এবার পুরো গুহা কাঁপিয়ে দিল। তার পেছনের লেজ দুলতে লাগলো। সেটা স্পষ্ট ইঙ্গিত যে সে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঠিক তখনই অর্জুন বরফ কুঠার দিয়ে গুহার দেওয়ালে সজোরে আঘাত করলো। খটাং শব্দে পুরো পরিবেশ মুহূর্তের জন্য ফেটে পড়ল। চিতার চোখ চকচক করে উঠল আর সে সজোরে লাফ দিল। এখন নন্দিনী আর ঋতব্রত সংকীর্ণ পথ ধরে ছুটতে শুরু করলো, কিন্তু চিতা এখন অর্জুনকেই লক্ষ্য বানিয়েছে। বিশাল নখরগুলো তার ঠিক সামনে পড়ল আর অর্জুন সরে গিয়ে পিছলে গেল বরফের মসৃণ মেঝেতে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে বুঝি পিছলে গিরিখাতের মতো গুহার গভীরে পড়ে যাবে, কিন্তু নিজেকে সামলে সে বরফ কুঠার দিয়ে মাটিতে খুনে থেমে গেল। চিতাটি আবার গর্জন করল, এবার আরো হিংস্র। তাড়াতাড়ি! নন্দিনী পেছন থেকে চেঁচালো। ঋতব্রত খুব দ্রুত টর্চ বের করে সংকীর্ণ পথের দেওয়ালে আলো ফেলল। দেওয়ালে সূর্যের প্রতীক, ত্রিভুজ আর অগ্নি শিখা আঁকা ছিল। কিন্তু হঠাৎই ঋতব্রত বুঝল এই চিত্রকর্ম শুধু শিলালিপি নয়, এগুলো এক ধরনের দিশা। এই চিহ্নগুলো পথ দেখাচ্ছে। গুহার ভেতরের গোপন পথ হয়তো এখানেই। অর্জুন চিতার চোখে চোখ রেখে ধীরে ধীরে পেছোচ্ছিল। ঠিক তখনই চিতা আবার ঝাঁপ দিল। এবার তার থাবা অর্জুনের কাঁধে ঠিক পাশ দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ গুহার দেওয়ালের এক পাশ থেকে একটা মৃদু শব্দ এলো। কেউ যেন পাথরে হাত বুলিয়ে এগোচ্ছে। অর্জুনের বুক ধক করে উঠল। তারা কি সত্যি একা? কেউ আছে। দাঁড়াও, আমরা একা নই, কেউ আমাদের অনুসরণ করছে। চিতাটি তখনও হাল ছাড়েনি। এবার সে আরো নিচু হয়ে গর্জন করল, আর অর্জুন জানত এইবারের হামলা শেষ আঘাতের জন্য। আর ঠিক তখনই নন্দিনী ব্যাগ থেকে ফ্লেয়ার বের করে জ্বালিয়ে দিল। লালচে আলোয় গুহার অন্ধকার মুহূর্তেই আগুনের মতো জ্বলে উঠল। চিতা বিভ্রান্ত হয়ে পিছু হাঁটল। তার চোখ যেন আলো সইতে পারছে না। এটাই সুযোগ। ঋতব্রত সংকীর্ণ পথের দেওয়ালের এক অংশে হাত রাখল, যেখানে সূর্যের প্রতীকের নিচে ছোট্ট একটা খাঁজ ছিল। সে তার ব্যাগ থেকে বের করলো এক খণ্ড প্রাচীন স্ফটিক, স্বচ্ছ, তবু অদ্ভুতভাবে রক্তের দাগের মতো লাল আভা ছড়াচ্ছিল তার মাঝখানে। এই স্ফটিক তারা পেয়েছিল গুহার প্রবেশ মুখের কাছে ছড়িয়ে থাকা ভাঙা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে। স্ফটিকটি সেই খাঁজে বসাতেই এক মুহূর্তে দেওয়ালের ভেতর থেকে যেন একটা গম্ভীর গুঞ্জন শোনা গেল। একটা ধাতব ক্লিকের শব্দ হলো, আর দেওয়ালের একাংশ ধীরে ধীরে সরতে শুরু করলো। গুহার ভেতর থেকে কুয়াশার মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর তাদের সামনে ফুটে উঠল এক গোপন গ্যালারি, যেখানে মাটির উপর ছড়িয়েছিল পুরনো অস্ত্র, আর দেওয়ালে ছিল আরো জটিল প্রতীক। ভিতরে যাও! তারা তিনজনে মুহূর্তের মধ্যে গ্যালারির ভেতরে ঢুকে পড়ল। চিতা সেই সংকীর্ণ পথে তাদের পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু রাস্তা এতটাই সরু ছিল যে তার দেহ আটকে গেল সেখানে। গর্জন করতে করতে সে দাঁড়িয়ে রইল, তাদের দিকে ক্রোধে জ্বলতে থাকা চোখে তাকিয়ে। গোপন গ্যালারির ভেতর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, শুধু তাদের দম ফেলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আমরা কি নিরাপদ? চিতার হাত থেকে হ্যাঁ, কিন্তু এই গুহার ভেতর আরো বিপদ আছে। দেওয়ালের আঁকা চিহ্নগুলোর দিকে তাকিয়ে অর্জুন বলল, এই প্রতীকগুলো আমাদের পথ দেখাচ্ছে, কিন্তু সেই পথ কি গুপ্তধনের দিকে, নাকি আরো গভীর কোনো ফাঁদের দিকে? আমরা এখন পেছনে ফিরতে পারবো না। গুহার অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। তাদের সামনে লুকিয়ে আছে কেবল রহস্য, বিপদ আর প্রতিদ্বন্দ্বীদের অজানা ছায়া। আর এই সব কিছুর মাঝে রয়েছে সেই গুপ্তধন, যা পাওয়ার জন্য তাদের এই অভিযান শুরু হয়েছিল। তিনজন একে অপরের দিকে তাকালো। সামনে যাই থাকুক, এবার পিছু হাঁটার উপায় নেই। গুহার গাঢ় অন্ধকারের মধ্যে কেবল তাদের টর্চের কাঁপা আলো দেওয়ালের রহস্যময় চিত্রকর্মে পড়ে কিংভূত কিমাকার ছায়া তৈরি করছিল। বাতাস থমথম, আর চারপাশের নিস্তব্ধতা যেন তাদের প্রতিটি নিঃশ্বাসকেও ভারী করে তুলছিল। আমাদের সাবধানে এগোতে হবে। তার গলা দৃঢ়, কিন্তু চোখের কোণে উত্তেজনার ছাপ স্পষ্ট। ঋতব্রত টর্চের আলোয় সামনের পথ দেখালো। গ্যালারিটি শুরু হয়ে ক্রমেই নিচের দিকে নেমে গিয়েছে। দেওয়ালে সূর্য, অগ্নিশিখা আর ত্রিভুজের পাশাপাশি এবার অদ্ভুত চক্রের মতো প্রতীক ফুটে উঠেছে, যা আগের চিহ্নগুলোর তুলনায় আরো রহস্যময়। এই প্রতীকগুলো যেন কোনো বার্তা দিচ্ছে। নন্দিনী দেওয়ালে হাত বুলিয়ে বলল, হয়তো আমাদের জন্য সতর্ক বার্তা। এই পথ শুধু গুপ্তধনের রাস্তা নয়, মৃত্যুর ফাঁদও লুকিয়ে থাকতে পারে। পথের ধারে তখনই খেয়াল করল অর্জুন। মাটিতে ছড়িয়ে থাকা কঙ্কাল, বেশিরভাগই মানব দেহে, কিন্তু কয়েকটিতে
পশুর দাঁত ও নখের চিহ্ন স্পষ্ট। এখানে আগে কেউ এসেছে, কিন্তু ফিরে যেতে পারেনি। অর্জুন চাপা গলায় বলল। ঠিক তখনই দূর থেকে একটা ক্ষীণ শব্দ শোনা গেল, যেন কেউ বা কিছু পাথরের ওপরে ধীরে ধীরে পা ফেলছে। অর্জুন থেমে গেল। ওটা কি? ঋতব্রত এক হাত তুলে সবার নিঃশব্দে দাঁড়ানোর ইঙ্গিত করল। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। গুহার গভীর থেকে আসা সেই শব্দ যেন অজানা শিকারীর নিঃশ্বাসের মতো, এক ভারী ঠান্ডা উপস্থিতি। আমরা একা নই, ফিসফিস করে বলল নন্দিনী। তার ঠিক পরেই এক প্রচণ্ড শব্দে দেওয়ালের এক অংশ ভেঙে পড়ল। অর্জুন ঝাঁপিয়ে পড়ে নন্দিনীকে সরিয়ে দিল। বিশাল এক পাথর গড়িয়ে গিয়ে তাদের পথ আটকে দিল। মাঝখানে এক সরু গলিপথ বেঁচে রইল, কিন্তু পেছনের রাস্তা গেল বন্ধ হয়ে। এখন আর ফেরার উপায় নেই। এটা ফাঁদ ছিল, কেউ চায় না আমরা এখানে থাকি। কিন্তু ফাঁদটা সক্রিয় করলো কে? তারা তিনজন চুপ হয়ে গেল। গুহার নিস্তব্ধতায় সেই প্রশ্নের উত্তর নেই। চলো, সামনে যেতে হবে, অর্জুন বলল, তার গলার স্বর পাথরের মতো কঠিন। তারা গলিপথ দিয়ে নামতে লাগলো। রাস্তা ক্রমেই সংকীর্ণ করছে, আর দেওয়ালে আঁকা প্রতীকগুলো আরো অদ্ভুত আকার নিচ্ছে, যেন সূর্য আর আগুনের ছায়া একসঙ্গে মিশে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটিয়ে তুলেছে। হঠাৎ ঋতব্রত থেমে গেল। থামো, মাটি দেখো। তারা নিচে তাকাতেই দেখলো সামনের অংশে মাটিতে চাপা দেওয়ার মতো চিহ্ন, যেন কারো ভারী পা পড়ে রেখেছে। এখানে কেউ আমাদের আগেই গেছে। হয়তো সেই প্রতিদ্বন্দ্বী দল। তাহলে আমরা একমাত্র গুপ্তধনের খোঁজে নেই, অন্য কেউ আছে। গুহার গভীরে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল তাদের হৃদস্পন্দনের শব্দ, কিন্তু সবচেয়ে আতঙ্কজনক ছিল সেই ছায়া, একটা চলমান হালকা প্রতিফলিত ছায়া, যা গুহার গভীরে হারিয়ে গেল। সামনে কিছু আছে, আর আমরা জানি না সেটা বন্ধু না শত্রু। তারা তিনজন এবার আরো গভীরে প্রবেশ করল, অন্ধকারের অতলে, যেখানে অপেক্ষা করছে রহস্য, বিপদ আর হয়তো মৃত্যু। গুহার বাতাস যেন ক্রমে ভারী হয়ে উঠছে। ঠান্ডা, সাথে সাথে গন্ধ নাকে এসে লাগছে। মাটির নিচে আটকে থাকা পুরনো পাথর আর পচনশীল কিছু একটা মিলিত গন্ধ। অর্জুন টর্চের আলোয় পথ দেখিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, আর তার পায়ের নিচে বরফের আস্তরণ মাঝে মাঝে ঘুমিয়ে উঠছিল। এখানে যেন বাতাসও নড়ছে না। এই নিস্তব্ধতাই ভয়ঙ্কর, কারণ প্রকৃতি যখন চুপ হয়ে যায় তখন বুঝতে হবে বিপদ খুব কাছেই। এগোতেই তারা দেখল গুহার পথ দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একটি ডান দিকে এবং অন্যটি বাঁ দিকে। দুটো পথই অন্ধকারে হারিয়ে গেছে। কোন দিক নেব? অর্জুন দেওয়ালের প্রতীকগুলোর দিকে তাকালো। সূর্যের চিহ্নটা এবার বাঁদিকের দেওয়ালের উপর স্পষ্ট ছিল, কিন্তু তার নিচে রক্তের মতো লালচে ছোপ। আমার মনে হয় বাঁ দিকেই যেতে হবে। এটা নিশ্চিত যে কেউ আমাদের আগেই এখানে প্রবেশ করেছে। যদি ওরা প্রতিদ্বন্দ্বী দল হয়, তাহলে ওরাও এই প্রতীকগুলো অনুসরণ করেছে। সাবধান থাকো। তারা বাঁদিকের পথ ধরে এগিয়ে গেল। ঘর অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল, আর বাতাস ক্রমশ ভারী হতে লাগলো। হঠাৎ নন্দিনী থেমে গেল। শুনছো? অর্জুন আর ঋতব্রত কান পাতল। কিছু একটা টিপ টিপ শব্দ করছে, জল পড়ার শব্দের মতো, কিন্তু তাতে একটা অস্বাভাবিক ঝাঁঝালো ভাব। এটা শুধু জল নয়, দেয়াল থেকে ফোঁটা ফোঁটা অ্যাসিড জাতীয় কিছু পড়ছে। গুহার ভেতরে অ্যাসিড? এটা প্রাকৃতিক, কিন্তু ইচ্ছে করেও কেউ এই রাস্তা বিপজ্জনক করে রাখতে পারে। ঠিক তখনই একদম নিস্তব্ধতার মধ্যে একটা ক্ষীণ আওয়াজ শোনা গেল, পায়ের শব্দ। ওরা আমাদের চেয়ে খুব বেশি দূরে নেই। ওরা কজন? সঠিক বলতে পারছি না, কিন্তু কমপক্ষে 3 থেকে 4 জন, আর ওরা খুব নিখুঁতভাবে এগোচ্ছে। হয় ওরা প্রশিক্ষিত, নয়তো অভিজ্ঞ। তারা আরো কয়েক পা এগিয়ে গেল। দেওয়ালের আঁকাগুলো এবার আরো জটিল হয়ে উঠেছে। ত্রিভুজের মধ্যে সূর্যের প্রতীক, আর তার নিচে কিছু অক্ষর। এটা কি লেখা? নন্দিনী হাত বুলিয়ে পড়ল। ঋতব্রত আলো ফেলে দেখল প্রাচীন লিপি, সম্ভবত পালি বা সংস্কৃতের সঙ্গে মিশ্রিত কিছু। এখানে বলা হয়েছে, আগুনে পড়লে পথ খুলবে, রক্ত ঝরলে সত্য প্রকাশ পাবে।
এর মানে কি এখানে আরো ফাঁদ রয়েছে? ফাঁদ তো আছেই, কিন্তু আসল চাবি হলো এই ফাঁদ পার করলেই হয়তো গুপ্তধনের প্রকৃত পথ খুলবে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল। তারা মুহূর্তেই বুঝতে পারলো প্রতিদ্বন্দ্বী দল এসে পড়েছে। ওরা এখানেই আছে, দৌড়াও! তিনজন গুহার সরু পথ ধরে দৌড়তে লাগলো। পেছন থেকে ধাতব বুটের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। তারা সংখ্যায় 4 জন। ওরা সশস্ত্র, ওদের হাতে ছুরি আর দড়ি আছে। আমরা আমরা ফাঁদে পড়ে গেছি। হঠাৎ সামনের পথ গেল শেষ হয়ে। একটা বিশাল ফাটল, যার ওপারেই আরেকটি গুহার প্রবেশ পথ, কিন্তু মাঝখানে গিরিখাতের মতো ফাঁকা অংশ। এটা কিভাবে পার হব? কিছু একটা করতে হবে। অর্জুন পেছনে ফিরে দেখল প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছাকাছি চলে এসেছে। ঋতব্রত দ্রুত দড়ি বের করল। ওপারে একটা পাথরের খাঁজ আছে, আমি দড়িটা ছুঁড়ে দিচ্ছি। এক ঝটকায় সে দড়িটা ছুঁড়ে দিল, আর সেটা ওপারের পাথরের সাথে জড়িয়ে গেল। তাড়াতাড়ি, আমরা পালিয়ে যেতে পারি। নন্দিনী প্রথমে দড়ি ধরে ওপারে যাওয়ার জন্য উঠতে লাগল। ঠিক তখনই একটা গুলি চলার শব্দ হল। ধাতব শব্দটা গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হল, আর একচুলের জন্য নন্দিনী গুলিটা এড়িয়ে গেল। ওরা বন্দুক এনেছে। তাড়াতাড়ি, ওরা এখানে পৌঁছানোর আগেই আমাদের যেতে হবে। নন্দিনী দড়ি ধরে ওপারে পৌঁছল। এবার অর্জুন, সে দ্রুত হাতের পেশি টান টান করে দড়ি ধরে ওপারে পৌঁছে গেল। ঋতব্রত শেষ জন। ঠিক তখনই প্রতিদ্বন্দ্বী দলের এক ব্যক্তি গুলি ছুঁড়ল। ঋতব্রতর পায়ের পাশ দিয়ে সেই গুলি ছুটে গেল। এক ঝটকায় দড়ি ধরে সে ওপারে পৌঁছে গেল। তারা 3 জন ওপারে দাঁড়িয়ে দড়িটা কেটে দিল। প্রতিদ্বন্দ্বী দল থেমে গেল গিরিখাতের অন্য প্রান্তে। অন্ধকারের মধ্যে একজন বলল, তোমরা পালাতে পারবে না, গুপ্তধন আমাদেরই হবে। এই লড়াই এখনো শেষ হয়নি। অন্ধকারের অতলে তারা আরো গভীরে ঢুকে পড়ল। এবার সামনে শুধু রহস্য নয়, বরং প্রাণঘাতী প্রতিদ্বন্দ্বীদের ছায়া এবং মৃত্যুর ফাঁদ অপেক্ষা করছে। গুহার সরু পথের দেওয়াল যেন আরো কাছে চলে এসেছে। চারপাশে ভেজা পাথরের গন্ধ আর নিস্তব্ধতা। অর্জুনের হাতে টর্চের আলো কাঁপছে, আর প্রতিটি পায়ের শব্দ যেন বহুগুণ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। ওরা ঠিক পিছনেই আছে। ছুরিটা শক্ত করে চেপে ধরে। নন্দিনী তখনও হৃৎপিণ্ডের দাপট সামলানোর চেষ্টা করছে। এভাবে এভাবে আর কতক্ষণ পালাবো? একটা সময় ওরা আমাদের ধরেই ফেলবে। পালানোর জন্য আমরা এখানে আসিনি। আমাদের উদ্দেশ্য গুপ্তধন খোঁজা, আর তার আগে এই পথের রহস্য ভেদ করা। তাহলে সাবধান হন, কারণ এই গুহা এখন আরো বিপজ্জনক। ঋতব্রত সামনে ইঙ্গিত করল। তারা আরো কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ একটা বিশাল প্রকোষ্ঠে এসে পৌঁছালো। জায়গাটা উঁচু, গম্বুজাকৃতির, আর মেঝেতে ছড়িয়ে রয়েছে পাথরের খাঁজ আর আগুনের পুরনো চিহ্ন। দেওয়ালের দিকে দেখো। দেওয়ালে অদ্ভুত একখানা চিত্রকর্ম। তাতে সূর্য, আগুনের স্রোত আর একটা সর্পিল রেখার মাঝখানে মানুষের ছায়া। নিচে একটা বাক্য খোদাই করা, অগ্নিপথে হেঁটো, নইলে আগুনে পুরো। এটার মানে কি? ঋতুব্রত একটা পাথরের খাঁজে হাত বোলাল। এটা একটা ফাঁদ। ঠিক তখনই গুহার ভেতরের নীরবতা ভেঙে সামনে একটা মেঝেতে ধস নামল। অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থেকে আগুনের স্রোত ছিটকে বেরিয়ে এলো। পুরো মেঝের মাঝে ফুটে উঠল একটা সরু পথ, যা আগুনের মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গেছে। এটাই অগ্নিপথ। এই সরু পথে হাঁটতে হবে। এক পা এদিক ওদিক হলেই নিচে ছিদ্র থেকে আগুন বেরিয়ে আসবে। তাহলে একটা ভুল মানে? এটাই পরীক্ষা, আমাদের পার হতে হবে। পেছনে আবার প্রতিদ্বন্দ্বীদের গলা শোনা গেল। ওরা কাছাকাছি চলে এসেছে। আমি প্রথমে যাচ্ছি, তোমরা একে একে এসো। সে ধীরে ধীরে সরু অগ্নিপথে পা রাখল। চারিদিকে আগুন ফুসফুস করে উঠছে। গরম বাতাস মুখে এসে ধাক্কা দিচ্ছে। তার শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে আছে। এক মুহূর্তের অসাবধানতায় সব শেষ হয়ে যেতে পারে। প্রথম পা রাখতেই নিচের ছিদ্র থেকে আগুন হালকা শুঁশো শব্দে বেরিয়ে, কিন্তু অর্জুন সঠিক পথে পা রেখেছে। 1 পা, 2 পা, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। পেছনে নন্দিনী। সে 1 পা সামনে রাখতেই একটা ছিদ্র হালকা সক্রিয় হয়ে উঠল।
লালচে শিখা জ্বলে উঠল, কিন্তু নন্দিনী তার পা দ্রুত সরিয়ে নিল। সাবধানে! ঋতব্রত সবচেয়ে পেছনে ছিল। পেছন থেকে প্রতিদ্বন্দ্বীদের ছায়া দেখা যাচ্ছিল। ওরা 4 জন এবং ওদের হাতে অস্ত্রের ঝলক। তাড়াতাড়ি করতে হবে। 3 জন যখন অগ্নিপথের শেষ প্রান্তে পৌঁছে গেল, হঠাৎ প্রতিদ্বন্দ্বী দলের এক সদস্য গর্জন করে বলে উঠল, ওরা ওখানে! তারপরই এক গুলি চলল। এবার সেটা গুহার দেওয়ালে আঘাত করে স্ফটিক ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ল। ওরা ওরা এখানে ঢুকে পড়েছে। আমাদের এই অগ্নিপথ ধ্বংস করতে হবে, না হলে ওরা আমাদের পিছু নেবে। ঋতব্রত এক ঝটকায় একটা পুরনো পাথরের স্তম্ভে ধাক্কা দিল। গুহার ছাদ থেকে ছোট ছোট পাথর খসে পড়ল, আর তার ধাক্কায় অগ্নিপথের মাঝখানে বিশাল একটা ফাটল তৈরি হল। এখন ওরা সহজে পার হতে পারবে না। তারা 3 জন সামনের দিকে দৌড় দিল। পেছনে প্রতিদ্বন্দ্বীরা থমকে দাঁড়াল। একজন চিৎকার করে বলল, ওরা আমাদের ফাঁদে ফেলে দিল। আর তখনই গুহার দেওয়ালের এক কোণে ফুটে উঠল আরো এক নতুন চিহ্ন। এবার সেটা ছিল একটা তালার প্রতীক, আর তার মাঝখানে অগ্নিশিখা। অর্জুন বলল, আমরা সঠিক পথে এগোচ্ছি। গুপ্তধনের দরজা হয়তো সামনে, কিন্তু তার আগে আরো ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে। 3 জন গভীর নিঃশ্বাস নিল। সামনে যে কি অপেক্ষা করছে কেউ জানে না, কিন্তু এই যাত্রা এখন আর কেবল গুপ্তধনের জন্য নয়, এটা বেঁচে থাকার লড়াই। তারা আবার গভীরে ঢুকে পড়ল, যেখানে অপেক্ষা করছে আরো রহস্য, আগুনের ফাঁদ আর অজানা শত্রুরা। গুহার বাতাস আরো ভারী হয়ে উঠেছে। চারপাশের নিস্তব্ধতা যেন এখন শব্দ হয়ে কানে বাজছে। অর্জুনের হাতে টর্চের আলো কাঁপছে, আর ঋতব্রত ছুরিটা শক্ত করে ধরে সামনে এগোচ্ছে। প্রতিটি পায়ের শব্দ যেন গুহার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। আমাদের আর কতটা যেতে হবে? অর্জুন দেওয়ালের চিহ্নগুলোর দিকে তাকালো। সূর্য, অগ্নিশিখা, আর এবার একটা নতুন প্রতীক, একটা তালা, যার মাঝখানে একটা অদ্ভুত চাবির আকৃতি খোদাই করা। আমরা ঠিক পথে আছি, কিন্তু এই চাবিটা কোথায়? ঋতব্রত হাত বোলালো দেওয়ালে। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। চাবি আমাদের খুঁজতে হবে, আর সেটা হয়তো আমাদের নাগালের মধ্যেই আছে। তারা আরো কয়েক কদম এগোতেই সামনে ফুটে উঠল এক বিশাল দরজা, পাথরে খোদাই করা, আর তাতে অগ্নিশিখার নকশা জল করছে। দরজার ঠিক মাঝখানে ছোট্ট একটা গর্ত, চাবি বসানোর জায়গা। চাবি ছাড়া এটা খোলার উপায় নেই। ঠিক তখনই পেছন থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো, পায়ের শব্দ, সাথে ধাতব অস্ত্রের ঝনঝনা। ওরা এসে পড়েছে। অর্জুন টর্চের আলো নিভিয়ে দিল। শব্দ কমাও, আমাদের চাবিটা খুঁজতে হবে, তাও ওরা আসার আগেই। গুহার দরজার চারপাশের দেওয়াল খুঁটিয়ে দেখতে লাগলো তারা। অদ্ভুত দাগ, রহস্যময় প্রতীক, সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে কোথাও লুকিয়ে থাকা কিছু একটা আছে। দেখো, দরজার ডান পাশে একটা ক্ষুদ্র গর্ত, তাতে খোদাই করা রয়েছে অগ্নিশিখা, কিন্তু সেটার ভিতরে রক্তের মতো লাল ছোপ। এখানেই চাবিটা বসবে, কিন্তু কিন্তু চাবিটা কোথায়? ঠিক তখনই গুহার ভেতর থেকে ভেসে এলো একটা গর্জন। এটা আবার চিতা নয় তো? না, এটা অন্য কিছু। অন্ধকারের ভেতর থেকে এগিয়ে এলো একটা ছায়া, বিশাল, গা ছমছমে ছায়া। প্রথমে মনে হয়েছিল কোনো মানুষ, কিন্তু কাছে আসতেই বোঝা গেল এটা একটা অতিকায় নেকড়ে। তার লোম শরীর অর্ধেক বরফে ভেজা, আর চোখ দুটো রক্ত লাল, ক্রোধ আর ক্ষুধায় জ্বলছে। এটা আমাদের জন্য অপেক্ষা করছে। নেকড়েটা গর্জন করে লাফ দিল। অর্জুন সরে গিয়ে দেওয়ালের পাশে গা চাপা দিল। নন্দিনী ব্যাগ থেকে বরফ কুঠার বের করলো, আর ঋতব্রত তার ছড়িটা সামনে তুলল। নেকড়েটা এবার অর্জুনের দিকে তেড়ে এলো। সাবধান! এক মুহূর্তের মধ্যে অর্জুন মাটিতে গড়িয়ে পড়ে পাশ কাটাল, আর নেকড়ের থাবা খালি গুহার মাটিতে আছড়ে পড়ল। পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঋতব্রত পেছন থেকে ছুরিটা ছুঁড়ে মারল। নেকড়ের কাঁধে গিয়ে লাগলো সেটা। জন্তুটা আর্তনাদ করে পেছন ফিরে তাকালো, তার লাল চোখ জ্বলজ্বল করছে। ওকে দূরে রাখতে হবে। নন্দিনী এবার বরফ কুঠার দিয়ে দেওয়ালে আঘাত করল। শব্দে নেকড়েটা বিভ্রান্ত হলো। ঠিক সেই মুহূর্তে ঋতব্রত ঝাঁপিয়ে পড়ে তার আর একটা থাবায় আঘাত করল। নেকড়েটা গর্জন করে সরে গিয়ে দরজার কাছাকাছি গেল, আর তখনই দরজার পাশে থাকা অগ্নিশিখার প্রতীকের ওপর তার রক্তের ছিটে পড়ল। সঙ্গে একটা ধাতব শব্দ হলো।
ওই রক্তই চাবি ছিল। নেকড়েটার রক্ত দরজার প্রতীকের খাঁজে পড়তেই সেই অগ্নিশিখা চিহ্ন চলচল করে উঠল, আর দরজার মাঝখানের গর্ত থেকে একটা ছোট স্ফটিকের মতো বস্তু বেরিয়ে এলো। এটাই চাবি। ঋতব্রত সেটা হাতে তুলে নিল। নেকড়েটা তখনও গর্জন করছে, কিন্তু রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়েছে। তাড়াতাড়ি দরজা খোলো। অর্জুন চাবিটা গর্তে বসিয়ে দিল। এক বিকট শব্দ হলো। দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। পেছন থেকে প্রতিদ্বন্দ্বীদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল তারা। ওরা তো কাছেই চলে এসেছে। চলো। ঋতব্রত দরজা খুলেই নন্দিনীকে ভেতরে ঠেলে তিনজন গুহার নতুন প্রকোষ্ঠে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিল। অন্ধকারের ভেতরে তারা এবার একটা নতুন জগতে প্রবেশ করল। দেওয়ালে জ্বলন্ত প্রতীক, মাটিতে ছড়িয়ে থাকা প্রাচীন অস্ত্র, আর মাঝখানে এক বিশাল পাথরের বেদি, যার উপর রক্তের মতো লালচে দাগ। এটাই কি গুপ্তধনের কক্ষ? এটা শুরু মাত্র। সত্যিকারের রহস্য এখন শুরু হলো। পেছনে প্রতিদ্বন্দ্বীরা দরজার ওপারে দাঁড়িয়ে, আর সামনে গুহার অন্ধকার গভীরে লুকিয়ে আছে নতুন বিপদ আর গুপ্তধনের আভাস। অর্জুন, নন্দিনী আর ঋতব্রত নিঃশব্দে দাঁড়িয়ে রইল। গুহার ভেতরের বাতাস ছিল অস্বাভাবিক ভারী, যেন শতাব্দী ধরে জমে থাকা রহস্য আর মৃত্যু তাদের ঘিরে রেখেছে। বেদির ওপর ছড়িয়ে থাকা লালচে দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে, তবুও মনে হচ্ছিল সেই দাগে সময়ের ছাপ পড়েনি, যেন এই রক্ত এখনো সতেজ, এখনো কিছু ইঙ্গিত দিচ্ছে। এটা কি মানুষের রক্ত? হয়তো, অথবা এটা কোনো প্রাচীন আচার অনুষ্ঠানের নিদর্শন। এটা কোনো সাধারণ জায়গা নয়। অর্জুন বেদির গায়ে খোদাই করা প্রতীকগুলোর দিকে তাকাল। সূর্য, অগ্নিশিখা, ত্রিভুজ, এসব চিহ্নের মাঝখানে এবার একটা নতুন প্রতীক দেখা গেল। এটা ছিল একটা হাতের ছাপ, আর সেই হাতের তালুর ঠিক মাঝখানে আঁকা ছিল একটা ছুরি। এর মানে কি? এটা হয়তো আত্মবলির প্রতীক। এই বেদি হয়তো সেই দরজা যা রক্তের বিনিময়ে খোলে। তাহলে কি আমাদের? কথা শেষ হওয়ার আগেই পেছনের দরজায় প্রচন্ড আঘাতের শব্দ হলো। প্রতিদ্বন্দ্বী দল ওদের খুঁজে পেয়েছে। ওরা দরজা ভাঙার চেষ্টা করছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। অর্জুন বেদির উপর হাত রাখল। ঠিক তখনই দেওয়ালে থাকা সূর্যের প্রতীক হালকা জ্বলে উঠল, আর গুহার মেঝেতে একটা সংকীর্ণ লাইন ফুটে উঠল। সরাসরি বেদি থেকে শুরু হয়ে গুহার আরেক প্রান্তে চলে গেছে। এটা একটা পথ দেখাচ্ছে। কিন্তু সেটা খোলার জন্য কিছু একটা করতে হবে। সম্ভবত এই রক্তের বেদির সঙ্গে এর সংযোগ আছে। হঠাৎ দরজায় আরো একটা প্রচন্ড আঘাতের শব্দ হলো। প্রতিদ্বন্দ্বীরা ওদের কাছাকাছি চলে এসেছে। আমাদের কাছে সময় নেই, আমাদের ঝুঁকি নিতেই হবে। সে একটা ছোট ছুরি বের করলো, তারপর নিঃশ্বাস চেপে নিজের হাতের তালুতে হালকা একটা কাঁটা দিল। রক্ত টপটপ করে বেদির মাঝখানে আঁকা হাতের ছাপের উপর পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে বেদির প্রতীকগুলো আগুনের মতো জ্বলে উঠল। একটা গমগমে শব্দ হল, আর দেওয়ালে থাকা সূর্যের প্রতীক আরো উজ্জ্বল হয়ে উঠল। মেঝেতে যে সংকীর্ণ লাইন ফুটে উঠেছিল সেটা এবার আস্তে আস্তে সরে যেতে লাগলো। একটা গোপন দরজা খুলে গেল। সামনে অন্ধকার গহ্বরের মতো একটা গোপন পথ। ওটাই আমাদের বের হওয়ার রাস্তা। তাড়াতাড়ি, ওরা এসে পড়েছে। তিনজন একে একে গোপন পথে ঢুকে পড়ল। দরজার ওপাশ থেকে প্রতিদ্বন্দ্বীদের গলা শোনা যাচ্ছে। ওরা এখানেই আছে, এই দরজা খুলতে হবে। গোপন পথটা ছিল সরু আর স্যাঁতস্যাঁতে। দেওয়ালে শ্যাওলা, আর কোথাও কোথাও জলের ফাঁকা পড়ার শব্দ হচ্ছিল। বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই পথ কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হয় এটা আমাদের গুপ্তধনের কক্ষের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। এই পথ না জানলে আমরা সেটা খুঁজতেই পারতাম না। কিন্তু এটা একেবারে নিরাপদ নয়। এই পথে হয়তো আরো ফাঁক লুকিয়ে আছে। ঠিক তখনই পায়ের নিচে কিছুর ফাঁকা আওয়াজ শুনতে পেল অর্জুন। থামো! সামনের অংশে মাটির তলায় একটা ফাঁপা গহ্বর ছিল, এক ধরনের ফাঁদ, যেখানে একবার পা রাখলে নিচের মেঝে ধসে যাবে। এটা ধসের ফাঁদ। যদি কেউ এখানে পা রাখে তাহলে সে নিচের খাদে পড়ে যাবে। তাহলে আমরা কিভাবে পার হব? অর্জুন চারপাশ দেখল। দেওয়ালের খাঁজ ধরে খুব সাবধানে এগোতে হবে। দেওয়াল ধরে পা রাখো, খুব আস্তে আস্তে। তিনজন খুব সাবধানে দেওয়াল ধরে একে একে ফাঁদের পাশ কাটাল।
পেছনে প্রতিদ্বন্দ্বীদের গলার শব্দ শোনা যাচ্ছিল, আর গুহার প্রতিধ্বনি তাদের প্রতিটি পদক্ষেপকে আরও আতঙ্কজনক করে তুলছিল। শেষ পর্যন্ত ফাঁদ পার হয়ে তারা একটা ছোট গুহায় পৌঁছল। দেওয়ালের একপাশে একটা সোনালী রঙের প্রতীক, একটা খাঁচার চিহ্নের মাঝে সূর্য আর অগ্নিশিখা। আমরা কি ঠিক পথে? অর্জুন সোনালী প্রতীকটায় হাত রাখতেই একটা ক্লিক শব্দ হল। গুহার এক পাশ ধীরে ধীরে সরে যেতে লাগলো এবং সামনে প্রকাশ পেল আরেকটি কক্ষ। মাঝখানে একটি প্রাচীন পাথরের মঞ্চ, যার উপরে রাখা আছে একটা ধাতব বাক্স। তার চারিদিকে আঁকা রয়েছে সূর্য, আগুন আর ছুরির প্রতীক। এটা কি গুপ্তধনের কক্ষ? আমরা হয়তো গুপ্তধনের একেবারে কাছাকাছি চলে এসেছি। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই প্রতিদ্বন্দ্বীদের কণ্ঠস্বর। ওরা ওখানে, এবার আর পালাতে পারবে না। তিনজনের শ্বাসরুদ্ধ হয়ে এলো। সামনে গুপ্তধনের রহস্য আর পেছনে প্রতিদ্বন্দ্বীদের প্রাণঘাতী উপস্থিতি। অন্ধকার গুহায় তখন শুরু হলো নতুন এক দ্বন্দ্ব, বেঁচে থাকা আর গুপ্তধন পাওয়ার মধ্যে এক ভয়ানক প্রতিযোগিতা। অর্জুন, নন্দিনী আর ঋতব্রত পাথরের মঞ্চের সামনে দাঁড়িয়ে, মাঝখানে সেই রহস্যময় ধাতব বাক্স, যার গায়ে সূর্য, অগ্নিশিখা আর ছুরির প্রতীক আঁকা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে প্রতিদ্বন্দ্বীদের পায়ের শব্দ ক্রমেই কাছে আসছে। সময় খুব কম। এটাই কি গুপ্তধন? হয়তো, কিন্তু আমি নিশ্চিত এটা এত সহজে পাওয়া যাবে না। এটা একটা ফাঁদও হতে পারে। এই প্রতীকগুলো শুধু অলঙ্করণ নয়, এগুলো সতর্কবার্তা। মানে ভুলভাবে খুললে হয়তো পুরো গুহায় ধস নামবে, অথবা আরো বিপজ্জনক কিছু হতে পারে। পেছনে প্রতিদ্বন্দ্বীদের গলার শব্দ এখন স্পষ্ট। দরজা খোলা গেছে। ওরা এখানেই আছে। আমাদের এখনই এই বাক্স খুলতে হবে। বাক্সের ঢাকনায় সূর্যের প্রতীকের নিচে একটা ছোট্ট খাঁজ ছিল, একটা চাবির ছিদ্রের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চাবি তারা এখনো খুঁজে পায়নি। চাবি কোথায়? এখানেই কোথাও থাকতে হবে। গুপ্তধন তো আর সুরক্ষাহীন থাকবে না। ঠিক তখনই পেছন থেকে প্রতিদ্বন্দ্বীদের প্রথম সদস্য গুহায় প্রবেশ করলো। দাঁড়িয়ে যাও। চারজনের দল, প্রত্যেকের হাতে ছুরি, লোহার দণ্ড আর একজনের কোমরে ছোট আগ্নেয়াস্ত্র ঝুলছে। তাদের নেতা একটা গভীর দাগ কাটা চোয়ালওয়ালা শক্ত চেহারার মানুষ, নাম রাহুল। গুপ্তধনের কক্ষ অবশেষে অনেক পরিশ্রমের পর অবশেষে পেয়ে গেছি। আমরা আগে এসেছি, এটা আমাদের প্রাপ্য। এই পাহাড় কারোর একার নয়, শক্তি যার, ধন তার। তাদের দুপাশ দিয়ে বাকি তিনজন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। একজন অর্জুনের দিকে, একজন নন্দিনীর দিকে, আর একজন ঋতব্রতর দিকে এগোচ্ছে। পরিস্থিতি বিপজ্জনক। ওরা আমাদের ঘিরে ফেলেছে, কিছু একটা করতে হবে। আমি ওদের মনোযোগ সরাই, তোমরা বাক্সটা খোলার চেষ্টা করো। ঠিক তখনই রাহুলের এক সঙ্গী ঝাঁপিয়ে পড়ল, ছুরি উঁচিয়ে এসে অর্জুনের দিকে ছুটে। অর্জুন পাশে সরে গিয়ে তাকে ঠেলে দিল। লোকটা ভারসাম্য হারিয়ে পাথরের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। নন্দিনী বরফ কুঠার বের করে আত্মরক্ষার ভঙ্গি নিল। আরো কাছে এসো, দেখি কে কাকে আঘাত করে। ঋতব্রত দ্রুত গুহার এক কোণ থেকে একটা ভাঙা পাথরের টুকরো তুলে নিল, পাতলা ধারালো প্রান্ত, যা সময়ের সঙ্গে ক্ষয় হয়ে গেলেও এখনো যথেষ্ট বিপজ্জনক। এত সহজে কিছু পাওয়া যাবে না বন্ধু, বলল সে, ঠান্ডা চোখে প্রতিদ্বন্দ্বী দলের দিকে তাকিয়ে। গুহার প্রতিধ্বনি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রাহুলের এক সঙ্গী ছুরি উঁচিয়ে অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়তেই অর্জুন পাশে সরে গিয়ে তাকে ধাক্কা দিল। লোকটা ভারসাম্য হারিয়ে পাথরের দেওয়ালে আঘাত করে মাটিতে পড়ল। ওরা আমাদেরকে হারাতে পারবে না। ঠিক তখনই বেদির নিচের সূর্যের প্রতীকের খাঁজে অর্জুনের চোখ আটকে গেল। চাবিটা এখানে লুকোনো, চেঁচিয়ে উঠল সে। কিন্তু রাহুল সেটা শুনেই অর্জুনের দিকে তেড়ে এলো। অর্জুন হাত বাড়িয়ে খাঁজের ভেতর থেকে ঠান্ডা ধাতব কিছু অনুভব করলো, একটা সূক্ষ্ম সোনালী চাবি। আমি পেয়েছি। রাহুল এক ঝটকায় অর্জুনকে টেনে ফেলার চেষ্টা করল। দুজনের ধস্তাধস্তি চলতে থাকলো, আর চাবিটা গেল মাটিতে। নন্দিনী চট করে চাবিটা তুলে নিল। চাবিটা আমার কাছে। ঋতব্রত সেই ধারালো পাথর দিয়ে রাহুলকে সরিয়ে বলল, তাড়াতাড়ি নন্দিনী, বাক্সটা খোলো। নন্দিনী কাঁপা হাতে চাবিটা বাক্সের ছিদ্রে বসালো। একটা শব্দ হল, তারপর গম্ভীর গর্জনের মতো আওয়াজে বাক্সের ঢাকনা আস্তে আস্তে খুলে গেল। গুহার ভেতর তখন নীরবতা নেমে এলো।
বাক্সের ভেতরে ছিল একটা পুরনো চামড়ার মোড়ানো মানচিত্র, প্রাচীন রোমান চিহ্ন আর অগ্নিশিখার প্রতীক আঁকা। তার নিচে একটা ছোট্ট ব্রোঞ্জের মূর্তি, দুই হাতে আগুনের শিখা ধরা একজন যোদ্ধা। এটা তো গুপ্তধন নয়। না, এটা গুপ্তধনের পথচিত্র। গুপ্তধনের মূল আস্তানা এখান থেকে আরো গভীরে। তাহলে এটা আমাদেরই লাগবে। সে ছুরি উঁচিয়ে অর্জুনের দিকে ছুটে, কিন্তু ঋতব্রত এক ঝটকায় তাকে সরিয়ে দিল। তোমরা এক পাও এগোবে না। ঠিক তখনই গুহার এক কোণ থেকে দেওয়াল ভেঙে পড়তে লাগলো। এই দ্বন্দ্বের ধাক্কায় গুহার ভারসাম্য নষ্ট হয়ে গেছে। পাহাড় ধসে পড়ছে। অর্জুন দ্রুত মানচিত্র আর মূর্তিটা ব্যাগে ঢুকিয়ে বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। রাহুল আর তার দল তখনও গুহার ভাঙা অংশের সঙ্গে লড়ছে। ওরা আটকে পড়েছে। তিনজন গুহার সরু পথে ছুটে চলল, পেছনে প্রতিদ্বন্দ্বীদের চিৎকার আর গুহার ধ্বংসস্তূপ। এখন তাদের হাতে রহস্যময় মানচিত্র, কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বিপদ, আর হয়তো গুপ্তধনের আসল আস্তানা। গুহার সংকীর্ণ পথে দ্রুত এগিয়ে চলেছে অর্জুন, নন্দিনী আর ঋতব্রত। পেছনে ভাঙা পাথরের শব্দ আর প্রতিদ্বন্দ্বী দলের গর্জন এখনো শোনা যাচ্ছে, যদিও তারা ধ্বংসস্তূপের নিচে আটকে গেছে। ওরা বেশি দূরে নেই, গুহা ধসে পড়েছে ঠিকই, কিন্তু ওরা ওখানে থেমে থাকবে না। অর্জুনের মুঠোয় শক্ত করে ধরা সেই পুরনো মানচিত্র, অগ্নিশিখা, সূর্য আর জটিল চিহ্নে ধরা পথরেখা যেন রহস্যের ছায়া তৈরি করেছে। মানচিত্রে কি বলা আছে? এই পথ গুহার আরো গভীরে নামছে, আর সামনে একটা চিহ্ন আছে, একটা দৈত্য অগ্নিশিখা। মনে হচ্ছে সেটা গুপ্তধনের প্রকৃত দরজা। দ্বৈত অগ্নিশিখা? এটা কি কেবল প্রতীক নাকি আরো কিছু? আমার মনে হচ্ছে ওটা শুধু একটা প্রতীক নয়, এটা হয়তো আরো বড় ফাঁদের ইঙ্গিত, যেমন আগের বেদিতে ছিল। আলো আর ছায়ার খেলা চলতে থাকলো গুহার দেওয়ালে। হঠাৎ তারা সামনে পৌঁছল, যেখানে গুহার পথ দুভাগ হয়ে গেছে, একটা সোজা সামনের দিকে আর একটা বাঁ দিকে ঘুরে নেমে গেছে আরো গভীরে। মানচিত্র কি বলছে? বাঁদিকের পথেই অগ্নিশিখার প্রতীক। তাহলে বাদিকেই যাই। একটু দাঁড়াও। কি হলো? এই গুহার পথ দুটো দেখে কেন যেন মনে হচ্ছে এটা কেবল পথ বিভাজন নয়, এটা একটা ফাঁদও হতে পারে। ফাঁদ? হ্যাঁ, এমন ভাবে পথ বিভক্ত করা হয়েছে যাতে কেউ যদি মানচিত্র দেখে চোখ বুঝে বাঁদিকের পথ নেয়, সে হয়তো ফাঁদে পড়বে। আমার মনে হয় আসল রাস্তা সোজা সামনে। কিন্তু মানচিত্র তো বাঁদিকের পথ দেখাচ্ছে। হয়তো সেটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে দেওয়া হয়েছে। পুরনো রোমানরা গুপ্তধনের আসল পথ রক্ষা করতে চাইতো এমন ভুয়ো ইঙ্গিত দিয়ে। আমাদের এখন কি করা উচিত? গুহার পেছন থেকে তখনই প্রতিদ্বন্দ্বীদের গলার শব্দ আবার ভেসে। ওরা ওদিকে গেছে, ওইদিকে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। আমি সোজা পথে যাচ্ছি, তোমরা চাইলে মানচিত্র অনুযায়ী বাঁদিকে যেতে পারো। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমি ফাঁদে পা দিতে পারি। তোমরা যদি নিশ্চিন্ত হও যে মানচিত্র ঠিক, তবে সেই পথে যাও, কিন্তু আমি ঝুঁকি নিতে পারি না। আমরা দল হয়ে এসেছি ঋতব্রত, এখন আলাদা হলে আমরা আরো বিপদে পড়ব। আমি আমার সিদ্ধান্তে অটল। আমি মানচিত্রের ওপর ভরসা করছি। আমি বাঁদিকেই যাচ্ছি। আমি অর্জুনের সঙ্গেই থাকছি। ঋতব্রত এক মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর গুহার সোজা পথে অন্ধকারের দিকে অদৃশ্য হয়ে গেল। চলো। বাঁ দিকের সরু পথে নেমে যেতে লাগলো অর্জুন আর নন্দিনী। পাথরের মেঝে পিচ্ছিল আর দেওয়ালে এখনো সেই অগ্নিশিখার প্রতীক, তবে এবার সেটা দ্বিগুণ। আমরা সঠিক পথে আছি। কিন্তু ঠিক তখনই পায়ের নিচে একটু মাটি নড়ে উঠল। থামো! মেঝের একটা অংশ ধসে পড়ল, আর সেই সঙ্গে বেরিয়ে এলো এক ঝাঁক ধাতব কাঁটা। ফাঁদ সক্রিয় হয়ে গেছে। অর্জুন আর নন্দিনী দেওয়ালের সঙ্গে লেগে প্রাণপণে বাঁচে। ঋতব্রত ঠিক বলেছিল। হয়তো, কিন্তু এখনো নিশ্চিত নই। সামনের অন্ধকারে তারা আবার এগোতে শুরু করল। এদিকে ঋতব্রত তার পথ ধরে সোজা এগোচ্ছিল। তার মুখে ছিল রহস্যময় কঠিন অভিব্যক্তি। অর্জুনরা ভুল পথে গেছে, গুপ্তধন এখন আমারই হবে। গুহার আধারে তার মুখ একদম পাথরের মতো দৃঢ়, ঠোঁটের কোণে এক চিলতে কঠোর হাসি। আলো আঁধারিতে তার চোখে এক অদ্ভুত ধরনের জেদ ফুটে উঠল, যেন এই অভিযানের লক্ষ্য কখনোই অর্জুন বা নন্দিনীর সঙ্গে গুপ্তধন খোঁজা ছিল না,
বরং তাদের ব্যবহার করে নিজেই শেষ হাসি হাসা। ঋতব্রত সোজা পথে এগিয়ে চলে। যেখানে গুহার দেওয়ালে আঁকা সূর্য আর অগ্নিশিখার প্রতীক ক্রমশ গাঢ় হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপেই তার মনে হচ্ছিল সে সঠিক পথেই আছে। ওরা মানচিত্রের ফাঁদে পা দিয়েছে, আর আমি আসল রহস্যের দ্বার প্রান্তে। দূর থেকে ভেসে আসছিল অর্জুন আর নন্দিনীর পথের কাঁটার ফাঁদ সক্রিয় হওয়ার শব্দ। ঋতব্রত এক মুহূর্ত থেমে মৃদু হেসে বলল, ফাঁদে পড়েছ তোমরা, আর আমি যাব গোপন আস্তানায়। তার ঠিক সামনে গুহার পথ প্রশস্ত হয়ে উঠল। এবার দেওয়ালে আঁকা প্রতীকের পাশাপাশি একাধিক অগ্নিশিখার ছবি, যেন দুটি শিখা পাশাপাশি জ্বলছে, মানচিত্রে বর্ণিত সেই দ্বৈত অগ্নিশিখা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাটির ঠিক মাঝখানে দুটো ছোট্ট আগুনের গর্ত। একটিতে ধোঁয়া বের হচ্ছে, অন্যটিতে নিভু নিভু আগুন। দ্বৈত অগ্নিশিখা, তাহলে তাহলে এখানেই সেই চাবি। দেওয়ালের পাশে একটা পাথরের স্তম্ভ ছিল, যার গায়ে আঁকা ছিল একটা তালা আর ছুরির প্রতীক। নিচে লেখা, শিখা জ্বললে দরজা খুলবে, রক্ত ঝরলে সত্য প্রকাশ পাবে। তাহলে আগুন জ্বালানোর উপায় খুঁজতে হবে, কিন্তু রক্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা গলা শোনা গেল। আমরা ভেবেছিলাম তুমি আমাদের সঙ্গে আছো। চমকে পেছনে তাকালো ঋতব্রত। সামনে দাঁড়িয়েছিল অর্জুন আর নন্দিনী। তোমরা তোমরা কিভাবে এখানে? মানচিত্রের ফাঁদে পা দিলেও আমরা শেষমেশ এখানেই এসেছি। আর সবচেয়ে বড় ফাঁদ ছিল তুমি। তুমি আমাদের পথ বিভ্রান্ত করতে চেয়েছিলে। তোমরা বুঝতেই পারোনি, তাই না? হ্যাঁ, এই অভিযান কখনোই একসঙ্গে শেষ হবে না। গুপ্তধন ভাগ করা যায় না। তুমি কখনো আমাদের বন্ধু ছিলে না, তুমি আমাদের ব্যবহার করেছো। এই পৃথিবীতে যারা বেঁচে থাকে তারা নিজের জন্যই বাঁচে। আমি শুধু আমার লক্ষ্য ঠিক রেখেছি, ব্যাস। তাদের কথার মাঝেই পেছনে প্রতিদ্বন্দ্বীদের গলা শোনা গেল। ওরা আবার একসঙ্গে। আমাদের এখন লড়াই ছাড়া উপায় নেই। তিনজন একসঙ্গে? আরো ভালো, গুপ্তদান আমারই হবে। গুপ্তধনের জন্য এবার শুধু শত্রু নয়, বন্ধুকেও হারাতে হবে। তার চোখে সেই লোভ আর একটি ভয়ঙ্কর শিখা। অর্জুন আর নন্দিনী বুঝল, এখানে শুধু গুপ্তধনের জন্য প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে লড়াই নয়, বিশ্বাসঘাতক ঋতব্রতের সঙ্গেও এক ভয়ঙ্কর দ্বন্দ্ব অপেক্ষা করছে। আর সামনে দ্বৈত অগ্নিশিখার রহস্যময় দরজা, যার চাবি লুকিয়ে আছে রক্ত আর আগুনের খেলায়। অর্জুন, নন্দিনী আর ঋতব্রত দরজার সামনে দাঁড়িয়ে। পেছনে রাহুল ও তার প্রতিদ্বন্দ্বী দল ধীরে ধীরে তাদের ঘিরে ধরছে। গুহার বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে সহিংসতা শুরু হতে পারে। কিন্তু সবকিছুর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই পাথরের দরজা, যার গায়ে আঁকা দ্বৈত অগ্নিশিখা ধোঁয়ার কুণ্ডলীর মতো মোড় দিচ্ছে। দরজার ঠিক মাঝখানে দুটি ছোট গর্ত, একটি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর অন্যটিতে নিভু নিভু আগুন জ্বলছে। নন্দিনী দরজার খাঁজে হাত বুলিয়ে বলল, এখানে আগুনের প্রতীক আছে, কিন্তু চাবি কোথায়? এটা আগুন আর রক্তের ফাঁদ। এর মানে দরজার তালা খুলতে হলে আমাদের হয় আগুন জ্বালাতে হবে, আর না হলে রক্ত দিতে হবে। তার চোখে ছিল ভয়ানক এক ঝলক, যেন রক্ত দেওয়াটাই তার জন্য স্বাভাবিক। রাহুল এবার সামনে এসে বলল, তোমাদের এই বোকা ধাঁধা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। দরজাটা খুললেই হলো, আর গুপ্তধন আমার। তুমি এত সহজে কিছুই পাবে না। রাহুলের এক সহযোগী ছুরি বের করল। তাহলে তোমাদের রক্তেই হয়তো দরজা খুলবে। বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই নন্দিনীর চোখ পড়ে দরজার নিচের লেখাটির দিকে। যে আগুনকে জাগাবে তাকে রক্ত দিতে হবে, যে রক্ত দেবে সে আগুনের সত্য খুঁজে পাবে। এর মানে হলো দুটো কাজ একসঙ্গে করতে হবে। একজন আগুন জ্বালাবে আর একজন রক্ত দেবে। আমি আগুন জ্বালাই। হ্যাঁ অর্জুন, তুমি রক্ত দাও। তুমি এত আগ্রহী কেন? কারণ আমি সময় নষ্ট করতে চাই না। না, আমি রক্ত দেব। তুমি পাগল হয়েছো? আমি জানি না এটা কি ফাঁদ, কিন্তু তুমি যদি করো তাহলে ওরা তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমাকে দাও।
ও প্রেমের ত্যাগ দেখতে পাচ্ছি। বেশ, সময় নষ্ট করো না, রক্ত দাও, দরজা খোলো। আমি আগুন ধরাই। নন্দিনী, তুমি রক্ত দাও। অর্জুনের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আর কিছু বলার সময় ছিল না। নন্দিনী নিজের হাতের তালুতে ছুরির ধার রাখল। এক টুকরো কাটা দাগ, লাল রক্ত গড়িয়ে পড়ল। তাকে দেখে যেন গুহার ভেতর একটা গমগমে শব্দ হলো। দরজার একপাশে থাকা নিভু নিভু আগুন এক ঝলকে জ্বলে উঠল, আর ঋতব্রত দ্রুত আরেকটি গর্তে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই দ্বৈত অগ্নিশিখা দুটো একসঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। দরজার মাঝখানের তালা ধীরে ধীরে সরতে লাগলো। একটা গমগমে আওয়াজে পাথরের দরজা ধীরে ধীরে খুলে গেল। সামনে উদ্ভাসিত হলো আরেকটি গোপন প্রকোষ্ঠ। মাঝখানে একটি পাথরের বেদি, তার উপরে ধুলো মাখা একটি স্বর্ণ মুকুট, যার গায়ে সূর্য আর অগ্নিশিখার খোদাই। রাহুলের চোখ চকচক করে উঠল। এটাই সেই গুপ্তধন? এত সহজে? এটা আসলেই চূড়ান্ত গুপ্তধন নাকি আরো একটা ফাঁদ? ঋতব্রত তখনই সামনে এগিয়ে গেল, তার চোখে এক বিভীষিকাময় জেদ। আমি এটা নেব। তখনই পেছন থেকে একটা বিকট শব্দ হলো। গুহার ছাদ থেকে ছোট ছোট পাথর খসে পড়ছে। এটা একটা ফাঁদ! রাহুল তবুও মুকুটের দিকে ঝাঁপ দিল, আর ঠিক তখনই বেদির নিচ থেকে বেরিয়ে এলো একটা ধাতব ফাঁদ। ধারালো কাঁটা ছড়িয়ে পড়ল চারপাশে। রাহুল দ্রুত পিছিয়ে এলো। এটা আমাদের মারতে তৈরি করা হয়েছে। এখনো আসল রহস্য উন্মোচিত হয়নি। সামনে অপেক্ষা করছে রক্তের খেলায় জিততে পারার আর এক অধ্যায়। দ্বিতীয় দ্বৈত অগ্নিশিখা হয়তো খুলেছে প্রথম দরজা, কিন্তু এখন গুপ্তধনের আসল গোপন পথের রহস্য অন্ধকারেই রয়ে গেল। গুহার ভেতর বাতাস থমথমে, দ্বৈত অগ্নিশিখা জ্বলে উঠেছে, কিন্তু পাথরের বেদির নিচ থেকে বেরিয়ে আসা ধারালো কাঁটার ফাঁদ এখনও সক্রিয়। মাঝখানে সেই ধুলো জমা স্বর্ণমুকুট সূর্য আর অগ্নিশিখার খোদাইয়ে ঘেরা, যেন রহস্যের শেষ চাবিকাঠি। কিন্তু সত্যিই কি তাই? রাহুল পিছিয়ে এসে দাঁত চেপে বলল, এটা এত সহজে পাওয়া যাবে না। এই মুকুট কেবল গুপ্তধনের শুরু। অর্জুনের চোখ মুকুট ছেড়ে বেদির গায়ে খোদাই করা প্রতীকগুলোর দিকে চলে গেল। সূর্যের নিচে একটা ত্রিভুজ, তার চারপাশে আগুনের রেখা। নিচে লেখা, যে রক্ত আগুনে পুড়বে তার হাতেই সত্য, যে আগুন স্পর্শ করবে সে পাবে মুক্তি। এটা আবার রক্তের কথা বলছে। এখনো রক্তের খেলা শেষ হয়নি। এই মুকুট হয়তো আসল গুপ্তধন নয়, এটা কেবল পরবর্তী দরজা খোলার এক অংশ। তাহলে তাহলে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আমি মুকুট নেব। হ্যাঁ, তুমি নেবে? গুপ্তধন কি তোমার একার? এই মুকুট সরানোর জন্য আগে ফাঁদ নিষ্ক্রিয় করতে হবে, তা না হলে তোমার এই ধাঁধা আর সাবধানতার সময় নেই অর্জুন। তুমি সবসময় নিয়ম মানতে চাও, কিন্তু এই গুপ্তধন নিয়ম মানে না, এটা কেবল শক্তিকে মানে, শক্তিকে। তার কথা শেষ হওয়ার আগেই রাহুলের দুই সঙ্গী ছুরি উঁচিয়ে সামনে এগিয়ে এলো। যে শক্তিশালী গুপ্তধন তার। এরপর মুহূর্তের মধ্যে চারপাশে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাহুলের এক সহযোগী অর্জুনের দিকে ছুটে এলো, ছুরি হাতের মধ্যে চকচক করছে। অর্জুনের পাশে সরে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেল, কিন্তু লোকটা আরেকবার আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল। নন্দিনী পেছন থেকে বরফ কুটারটা উঁচিয়ে ধরে রাহুলের আর এক সহযোগীর আক্রমণ প্রতিহত করল। ভারী কুঠারের আঘাত ছুরির ফলা আটকালো, আর দুজনের সংঘর্ষের শব্দ গুহায় প্রতিধ্বনিত হলো। ঋতব্রত তখনও মুকুটের দিকে এগিয়ে যাচ্ছিল। ঋতব্রত, থামো! অর্জুন চিৎকার করল, কিন্তু সে শুনল না। ঋতব্রত পাথরের বেদির সামনে এসে দাঁড়ালো। তার চোখে শুধুই লোভ, যেন সে এখন আর বাস্তবতা দেখতে পাচ্ছে না, শুধু মুকুটের জেল্লা তাকে গ্রাস করেছে। সে হাত বাড়িয়ে মুকুট ধরল। ঠিক তখনই আবার সক্রিয় হলো বেদির নিচের ফাঁদ। ধাতব শব্দ করে মাটির নিচ থেকে আরো তীক্ষ্ণ কাঁটা উঠে এলো। এক মুহূর্তের জন্য ঋতব্রত সরে গেলেও এক কাঁটা তার পায়ের গোড়ালিতে ঢুকে গেল। রক্ত গড়িয়ে পড়ল পাথরে। মুকুটটা তখনও তার হাতে,
কিন্তু অদ্ভুতভাবে রক্তের ছিটা বেদির নিচে থাকা সূর্যের প্রতীকে পড়তেই সেই প্রতীক আগুনের মতো লাল হয়ে উঠল। নিচ থেকে এক গমগমে শব্দ ভেসে এলো। এটা দরজা খোলার সংকেত। ও মুকুট পেয়েছে, এবার সেটা আমার চাই। রাহুল ছুরি উঁচিয়ে ঋতব্রতর দিকে তেড়ে গেল। আহত ঋতব্রত মুকুট আঁকড়ে ধরে রাহুলকে বাধা দেওয়ার চেষ্টা করলো। এটা আমার, এটা আমার, কেউ নিতে পারবে না। তাদের ছুরি পাল্টা ছুরির সংঘর্ষে রক্ত ছিটকে পড়ল বেদির গায়ে। আগুনের প্রতীক আরো গাঢ় লাল হয়ে জ্বলে উঠল। অর্জুন আর নন্দিনী স্তব্ধ হয়ে দেখল, এ যেন শুধু গুপ্তধনের জন্য লড়াই নয়, বরং লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দেয় তার নগ্ন উদাহরণ। ঋতব্রত রক্তাক্ত পায়ে দাঁড়িয়ে রাহুলের ছুরির আঘাত প্রতিহত করতে করতে চিৎকার করল, না, আমি একা এই গুপ্তধন নেব। তাহলে তোমাকে মরতে হবে। ঠিক তখনই বেদির নিচে সূর্যের প্রতীক দুভাগ হয়ে খুলে গেল, আর তার নিচে একটা সরু গুহামুখ, যার ভেতর থেকে আসছিল আগুনের প্রতিফলিত আলো। এটাই গুপ্তধনের আসল পথ। কিন্তু এর মধ্যেই রাহুল ছুরি চালিয়ে দিল ঋতব্রতর পেটে। রক্তের ছিটে ছড়িয়ে পড়ল পাথরে। ঋতব্রত হাঁটু গেড়ে পড়ল। তার হাত থেকে মুকুটটা পড়ে গেল বেদির নিচে, সেই অগ্নিপথের দরজার সামনে। অর্জুন হতভম্ব হয়ে দেখল, ঋতব্রতর চোখ ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। মাটিতে রক্তের স্রোত বয়ে চলেছে। গুপ্তধন আমার। তার চোখে তখনও ছিল লোভের ছায়া। তারপর এক মুহূর্তে সব নিস্তব্ধ হয়ে গেল। ঋতব্রতর নিথর দেহ পড়ে রইল বেদির পাশে, আর সামনে সেই খুলে যাওয়া গোপন অগ্নিপথ, যা হয়তো আসল গুপ্তধনের আস্তানায় পৌঁছে দেবে। একজন চলে গেল, এবার গুপ্তধন আমার। অর্জুনের মুষ্টি শক্ত হয়ে উঠল। এই রক্তের অগ্নিপথে এখনো যে আরো প্রাণ ঝরবে সেটা তারা সবাই বুঝে গেল। অর্জুনের চোখ রাহুলের দিকে স্থির, প্রতিটি পেশি টানটান। এক মুহূর্তের অসাবধানতায় সব শেষ হয়ে যেতে পারে। এই দরজার ওপারেই গুপ্তধন। আমরা এত দূর এসেছি, আর এখন কে পাবে সেটা ঠিক করবে শক্তি। এই লোভ ওদের ধ্বংস করবে অর্জুন। হয়তো আমাদেরও। গুহার দেওয়ালে তখনও জ্বলছে দ্বৈত অগ্নিশিখার প্রতীক, আর তার নিচে সত্য খোলা গোপন দরজা, যার ওপার থেকে আসছে কমলা আলো। আগুনের প্রতিফলন যেন দেওয়ালের প্রতিটি ছায়াকে নাচিয়ে তুলেছে, যেন তারা নিজেরাও এই মৃত্যুর খেলায় সামিল। রাহুল তার সহযোগীদের দিকে তাকালো। চলো, শক্তি যার, জয় তার। তার দলের দুজন অগ্রসর হল, একজন অর্জুনের দিক দিয়ে, অন্যজন নন্দিনীর দিকে। তোমরা সরো, এখন শুধু জয় হবে শক্তিশালী। ঠিক সেই মুহূর্তে অর্জুন টের পেল, এটা কেবল গুপ্তধনের জন্য লড়াই নয়, এটা বেঁচে থাকার লড়াই। রাহুলের এক সহযোগী ছুরি উঁচিয়ে তার দিকে ছুটে এলো। অর্জুন এক পা পিছিয়ে এসে দেওয়ালের সঙ্গে লেগে থাকা একটা ভাঙা পাথর ধরে নিল। ওটা ধারালো এবং এখন একমাত্র অস্ত্র। লোকটা ছুরি চালানোর চেষ্টা করল, কিন্তু অর্জুন পাশ কাটিয়ে সেই পাথর দিয়ে তার হাতে আঘাত করল। ছুরিটা মাটিতে পড়ে গেল। ঠিক তখনই নন্দিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল আর একজন, কিন্তু নন্দিনী তৈরি ছিল। বরফ কুঠার তুলে সে সজোরে আঘাত করলো তার পায়ে। লোকটা যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। রাহুল এবার নিজেই তেড়ে এলো অর্জুনের দিকে। তোমার সাহস হলো কি করে আমাকে বাধা দেওয়ার? তার ছুরি চোখের সামনে ঝলসে উঠল, আর অর্জুন সেটা এড়াতে গিয়ে পিছিয়ে গেল। তাদের মধ্যে কয়েক মুহূর্তের ধস্তাধস্তি চলল। ছুরি আর পাথরের ধাতব শব্দ গুহার নীরবতাকে খান খান করে দিচ্ছিল। এই গুপ্তধন আমার। তার চোখে ছিল হিংস্র উন্মাদনা, যেন সে নিজেই আগুন হয়ে উঠেছে। রাহুলের ছুরি আবার ছুটে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে নন্দিনী তার বরফ কুঠার দিয়ে রাহুলের হাতের ছুরিটা ছিটকে দিল। তোমার লোভই তোমার শেষ। রাহুল এক মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার দলের বাকি দুইজন মাটিতে পড়ে ছটফট করছে, একজন হাত চেপে আর একজন পা ধরে। গুহার মেঝেতে রক্তের ছোপ ছড়িয়ে পড়েছে। আগুনের প্রতিফলন সেই লাল রঙকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু ঠিক তখনই গোপন দরজার ওপাশ থেকে ভেসে এলো একটা গভীর গর্জন। ওটা কি? আমরা একা নই, দরজার ওপারে কিছু আছে। যাই থাকুক, গুপ্তধন আমার। সে দরজার দিকে এগিয়ে গেল।
রক্তাক্ত হাত দিয়ে দরজার খাঁজ ধরে টান দিল। হঠাৎ সেই অগ্নিশিখার প্রতীক আবার জ্বলে উঠল, আর দরজার ওপাশ থেকে বেরিয়ে এলো একদল তীক্ষ্ণ ধাতব কাঁটা। এটা কি? যে এক মুহূর্তের মধ্যে রাহুলের বুকে গেঁথে গেল। রাহুলের মুখ গেল ফ্যাকাশে হয়ে, তার ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে পিছিয়ে পড়ল। অর্জুন দেখল দরজার ওপাশে আরেকটি ফাঁদ সক্রিয় হয়েছিল। এই গুপ্তধনের আস্তানায় প্রবেশের আগেই সেটা তার দাবি আদায় করল। রাহুল পড়ে গেল মাটিতে, তার দেহ রক্তে ভিজে গেল এবং তার চোখে তখনও ছিল অধরা গুপ্তধনের প্রতি এক অন্ধ দৃষ্টি। নন্দিনী থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আরেকজন শেষ। অর্জুনের মুখ পাথরের মতো কঠিন হয়ে উঠল। বাকি রয়েছে অর্জুন, নন্দিনী আর সেই খোলা দরজা, যার ওপারে লুকিয়ে আছে গুপ্তধনের প্রকৃত রহস্য। এখনো সব শেষ হয়নি। আগুনের শিখা আরো উজ্জ্বল হয়ে উঠল, আর গুহার অন্ধকারে আরো একবার বেজে উঠল মৃত্যুর সুর। রাহুলের নিথর দেহ পড়ে আছে দরজার সামনে, রক্তে ভেজা মাটির উপরে ছড়িয়ে থাকা তার অধরা লোভ। কয়েক পা দূরে ঋতব্রতর দেহ এখনো জমে আছে বেদির পাশে। হাত থেকে পড়ে যাওয়া স্বর্ণমুকুটের আশেপাশে লাল ছোপ ছড়িয়ে আছে। গুহার বাতাস ভারী হয়ে উঠেছে, যেন প্রতিটি দেওয়াল তাদের মৃত্যু চিৎকার শুষে নিয়েছে আর প্রতিধ্বনির মতো ফিরিয়ে দিচ্ছে সেই অশুভ বার্তা। কিন্তু এর মধ্যেও সামনে দাঁড়িয়ে আছে অর্জুন আর নন্দিনী। তাদের হৃদস্পন্দন এখনো থামেনি। শেষ পর্যন্ত আমরা দুজনই বেঁচে আছি। অর্জুন দরজার দিকে তাকালো। সেখান থেকে গাঢ় কমলা আলো ঠিকরে বেরোচ্ছে। এবার আরেকটি অগ্নিশিখার প্রতীক দরজার ওপাশে জ্বলজ্বল করছে। এই আলো ছিল আগের চেয়ে উজ্জ্বল আরো হিংস্র। এই দরজার ওপারেই শেষ রহস্য লুকিয়ে আছে। এটাই হয়তো গুপ্তধনের চূড়ান্ত আস্তানা। নন্দিনী দরজার ফ্রেমে খোদাই করা প্রতীকগুলোর দিকে তাকালো। আগুনের রেখা, সূর্যের ত্রিভুজ আর তার নিচে রক্তের প্রতীক। কিন্তু এবার নতুন কিছু লেখা ছিল। যে আগুনে প্রবেশ করবে সে মুক্তি পাবে, যে রক্ত আগুনকে ছুবে সে সত্যের মুখোমুখি হবে। আবার রক্ত আর আগুন, কিন্তু এবার মুক্তির কথা বলছে। এটা নিশ্চিত এই দরজার ওপারে কিছু একটা আমাদের পরীক্ষা করবে। রক্ত আর আগুন শুধু প্রতীক নয়, এটা হয়তো আমাদের মন আর শরীরের চূড়ান্ত পরীক্ষা। তারা দুজন ধীরে ধীরে দরজার ভেতরে প্রবেশ করল। গুহার এই প্রকোষ্ঠ ছিল আগের চেয়ে অনেক বড়। একটা গোলাকার ঘর, চারপাশে বিশাল পাথরের স্তম্ভ। প্রতিটি স্তম্ভে আঁকা রয়েছে সূর্য আর আগুনের প্রতীক, আর মাঝখানে রাখা একটা পাথরের বেদি। এই বেদি আগেরগুলোর চেয়ে অনেক বড় আর রহস্যময়। বেদির উপরে রাখা ছিল একটি ধাতব সিন্ধুক, সোনালি রঙে আবৃত, সূর্যের চিহ্ন খোদাই করা। আর সেই সিন্ধুকের মাঝখানে বসানো ছিল একটি রক্তলাল পাথর, যেটা আগুনের শিখার মতো জ্বলজ্বল করছিল। এটাই গুপ্তধন। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল এই সিন্ধুক শুধু ধনসম্পদ নয়, বরং এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। ঠিক তখনই গুহার ছাদ থেকে শুরু হলো ছোট ছোট পাথর খসে পড়া। মাটির নিচে গর্জন করে উঠল কিছু। এখনো সক্রিয়। সিন্ধুকের চারপাশে খোদাই করা প্রতীকগুলো একে একে জ্বলে উঠতে লাগলো। সূর্য, আগুন, ত্রিভুজ, আর শেষ প্রতীকটি ছিল একটি রক্তাক্ত হাত। এই সিন্ধুক খোলার জন্য কিছু একটা দিতে হবে। এটা শুধু একটা চাবি দিয়ে খোলার জন্য নয়। এটা কি আবার রক্ত চাই? হয়তো, কিন্তু এইবার হয়তো আরো বেশি কিছু লাগবে। ঠিক তখনই সিন্ধুকের নিচের অংশ থেকে বেরিয়ে এলো একটা ধাতব ছুরি, যা বেদির সঙ্গে আটকানো ছিল। ছুরির ধার চকচক করছে। সিন্ধুকের গায়ে লেখা ছিল, অগ্নির সত্য প্রকাশ পেতে হলে আত্মার রক্ত দিতে হয়। এটা আত্মবলি না, এটা হয়তো প্রতীকী বলি। সত্যিকারের আত্মবলি নয় হয়তো। গুহার মেঝে তখন কাঁপছে। আগুনের প্রতীকগুলো আরো উজ্জ্বল হয়ে উঠছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই গুহা আমাদের সঙ্গে নিয়েই ধসে যাবে। আমি প্রস্তুত। অর্জুন ছুরিটা তুলে নিল। তার কপাল ঘামে ভিজে গেছে। এই ছুরির রক্ত দরকার, ফিসফিস করে বলল অর্জুন। তারপর সে ধীরে ধীরে নিজের হাতের তালুতে ছুরির ধার রাখলো। এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল সিন্ধুকের ওপরে বসানো রক্তলাল পাথরে। হঠাৎ বেদির চারপাশে আগুনের রেখা জ্বলে উঠল। সিন্ধুকটা গম গম শব্দ করে কেঁপে উঠল, আর তারপর একটা বিকট শব্দে সিন্ধুকের তালা গেল খুলে। আলোয় ঝলসে উঠল সোনার রত্ন, প্রাচীন ধাতব মুদ্রা, আর তার মাঝখানে রাখা একখণ্ড সূর্য আকৃতির মণি, যা আগুনের মতো জ্বলছে। আমরা পেয়ে গেছি। কিন্তু তখনই গুহার মেঝে আরো জোরে কেঁপে উঠল।
এখন আমাদের এখান থেকে পালাতে হবে। গুপ্তধন পেয়ে গেছে তারা, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু, গুহার ধ্বংস, আর হয়তো অজানা আরেক রহস্য। সবাই মারা গেছে, এখন শুধু অর্জুন আর নন্দিনী, আর সেই গুপ্তধন নিয়ে বের হওয়ার লড়াই। গুহার ভেতর পাথর খসে পড়ছে, ধুলোয় ভরে গেছে চারপাশ। আগুনের প্রতিফলনে সোনার রত্ন আর সূর্য আকৃতির সেই জ্বলন্ত মণি ঝলসে উঠছে। কিন্তু এই আলোয় জ্বলছে না লোভ, এখানে শুধু বেঁচে থাকার তাড়না। অর্জুন দ্রুত সিন্ধুকের ভেতর থেকে সেই সূর্যমণি আর কয়েকটি ধাতব মুদ্রা তুলে নিল। এগুলোই আসল গুপ্তধন, বাকিটা হয়তো শুধুই ভ্রম। চলো, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। গুহার মেঝে ফেটে যাচ্ছে, আর পাথরের স্তম্ভগুলো একে একে ভেঙে পড়ছে। যেখান থেকে তারা ঢুকেছিল সেই পথ গেছে ধসে। এখন একটাই রাস্তা খোলা, গোপন দরজার অন্য প্রান্ত, যেখানে অপেক্ষা করছে না কোনো প্রতিদ্বন্দ্বী, না কোনো ঋতব্রতর মতো বিশ্বাসঘাতক। তারা দৌড়তে শুরু করলো। গুহার দেওয়ালে আঁকা আগুনের প্রতীকগুলো একে একে জ্বলে উঠে নিভে যাচ্ছে, যেন এই রহস্যময় স্থান ধ্বংসের সঙ্গে নিজের গোপন ইতিহাস মুছে ফেলছে। এই পথ আমাদের কোথায় নিয়ে যাবে? জানি না, কিন্তু পিছনে যাওয়ার সুযোগ নেই। তারা পাথরের এক সংকীর্ণ পথ ধরে এগোতে যাচ্ছিল। কোথাও মেঝে ফেটে গেছে, কোথাও আগুনের ধোঁয়ায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মাথার উপর ছাদ থেকে টুকরো টুকরো পাথর খসে পড়ছে, আর গুহার গভীরে গম গম করছে এক মৃত্যুর সঙ্গীত। একটা বাঁক ঘুরতেই তারা দেখতে পেল সামনে একটা সিঁড়ির মতো সরু পথ, যা গুহার ওপরে উঠে গেছে। এই যে, আমাদের ওখানেই যেতে হবে। কিন্তু হঠাৎ তাদের পথ আটকে দিল আর এক বিপদ। সিঁড়ির নিচে ফেটে যাওয়া মেঝে থেকে গলিত লাভার মতো উত্তপ্ত তরল বেরিয়ে আসছে। আগুনের প্রতীক শুধু দেওয়ালে আঁকা ছিল না, এই গুহার গভীরে যেন সত্যিই লুকিয়েছিল জ্বলন্ত মৃত্যু। এটা ভাগ, আমাদের লাফিয়ে ওপারে যেতে হবে, এটাই একমাত্র উপায়। কিন্তু তুমি পারবে নন্দিনী, আমাদের বাঁচতে হবে। নন্দিনী ভীত চোখে অর্জুনের হাত শক্ত করে ধরল। অর্জুন প্রথমে লাফ দিল, সংকীর্ণ দেওয়াল ধরে সে নিরাপদ জায়গায় পৌঁছল। তারপর সে হাত বাড়িয়ে বলল, এবার তুমি। নন্দিনী গভীর নিঃশ্বাস নিল। লাভার কুণ্ডলী তার নিচে ফুঁসছে, আর পেছন থেকে পাথর ভেঙে পড়ার শব্দ আসছে। একটি নিস্তব্ধ মুহূর্ত, তারপর সে লাফ দিল। অর্জুন এক ঝটকায় তাকে ধরে ওপরে টেনে তুলল। তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তারা সিঁড়ি বেয়ে উঠতে লাগল। প্রতিটি ধাপ কাঁপছে, যেন গুহা তাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়। সিঁড়ির শেষে তারা পৌঁছালো একটা পাথরের দরজার সামনে। কিন্তু এই দরজা আগের মতো জটিল ছিল। কোনো অগ্নিশিখা, কোনো রক্তের প্রতীক নয়, শুধু সূর্যের চিহ্ন খোদাই করা, আর তার নিচে ছোট্ট একটা গর্ত। এখানে কিছু বসাতে হবে। নন্দিনী তার ব্যাগ থেকে সেই সূর্যমণিটা বের করল। এটাই চাবি। সে মণিটা গর্তে বসিয়ে মুহূর্তের মধ্যে দরজা গর্জন করে খুলে গেল। বাইরের আলো তাদের চোখ ঝলসে দিল। তারা বুঝল গুহার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। একটা খাড়া পাহাড়ের পাশে দাঁড়িয়ে তারা নিচে দেখল তুষারে ঢাকা উপত্যকা। আমরা বেঁচে গেছি। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু সবাই পারেনি। পেছনে পড়ে রইল ধ্বংসস্তূপ, ঋতব্রত, রাহুল আর তার দল। লোভ, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের খেলায় যে জীবনগুলো হারিয়ে গেল, তার সাক্ষী এখন কেবল এই গুহার ধ্বংসাবশেষ। বাতাসে তখনও ধুলোর গন্ধ, আর সেই অগ্নিশিখার প্রতিধ্বনি যেন গুহার অন্ধকার থেকে এখনো ফিসফিস করে কানে বাজছে। তারা দুজন পাহাড়ের সরু পথ ধরে নিচে নামতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ, কেবল তাদের ক্লান্ত পায়ের শব্দ আর ঠান্ডা বাতাসের হাহাকার। অনেকটা পথ নেমে এসে নন্দিনী ভাঙা গলায় বলল, সবাই চলে গেল অর্জুন। আমরা শুধু দুজন। আমরা কি আদৌ কিছু পেলাম? আমরা বেঁচে গেছি, সেটাই সব থেকে বড় পাওয়া। নন্দিনী অবাক হয়ে আকাশের দিকে তাকাল। সূর্য তখন পাহাড়ের পেছনে হারিয়ে যেতে শুরু করেছে। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সাদা তুষারের উপরে, যেন প্রকৃতি নিজেই তাদের এই রক্তাক্ত অভিযানের সাক্ষী হয়ে রয়েছে। দীর্ঘ যাত্রার ক্লান্তি শরীরে ভর করলেও ভেতরে ছিল এক অদ্ভুত ভারমুক্তির অনুভূতি। গুহা ধসে গেছে, রাহুল, ঋতব্রত সবাই তাদের লোভের আগুনে পুড়ে গেছে, কিন্তু অর্জুন আর নন্দিনী বেঁচে ফিরেছে।
এই পাহাড়, এই গুহা সবকিছুই যেন আমাদের সেই রাতগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এখন আমরা জানি বেঁচে থাকাটাই আসল বিজয়। অনেকক্ষণ হাঁটার পর তারা শহরের কাছাকাছি এসে পৌঁছাল। নিচের গ্রামগুলোতে ধোঁয়া উঠছিল, সন্ধ্যার রান্নার আগুন, সাধারণ মানুষের জীবন। পাহাড়ের নীরব মৃত্যু আর এই শহুরে ব্যস্ততা যেন সম্পূর্ণ ভিন্ন দুই পৃথিবী। সব স্বাভাবিক, কেউ জানেই না কতগুলো জীবন ওই পাহাড়ের পাথরের নিচে চিরতরে চাপা পড়ে গেছে। আমাদেরও সেটা মনে রাখতে হবে। ওখানে যা ঘটেছে তার ভার আমাদেরই বহন করতে হবে। পরদিন সকালে তারা বাড়ি ফিরল। অর্জুন নিজের অ্যাপার্টমেন্টে ব্যাগ রেখে চুপচাপ বসে রইল। দেওয়ালে লাগানো পুরনো মানচিত্র আর অভিযানের নোটগুলো ছড়িয়ে দিল, কিন্তু এবার সেখানে এক ধরনের শূন্যতা। সব শেষ? অর্জুন নিজেকেই প্রশ্ন করল। অন্যদিকে নন্দিনী নিজের ফ্ল্যাটে ফিরে দরজা বন্ধ করল। বিছানায় ধপ করে বসে মাথা নিচু করে রইল। তার সামনে তখন ভেসে উঠছিল সেই গুহা, রাহুলের ছুরি, ঋতব্রতর রক্তাক্ত মুখ। কিন্তু হঠাৎ তার চোখ চলে গেল টেবিলের এক কোণে রাখা একটা পুরনো খামে। এটা আবার কি? খামটা হয়তো বাড়ি ছাড়ার আগে কেউ দিয়ে গিয়েছিল। ভেতরে ছিল একটা ভাঁজ করা পুরনো নকশা, রুক্ষ রেখায় আঁকা, মাঝখানে একটা প্রতীক, একটা সর্পিলে রেখা ঘিরে থাকা চক্র। তার নিচে লেখা, যেখানে আলো পৌঁছায় না সেখানেই ঘুমিয়ে আছে হারানো শহর। নন্দিনীর বুকটা ধক করে উঠল। এই চিহ্ন? তার হাত কাঁপছিল। এই প্রতীকটা ঠিক সেই গুহার ভেতরের অগ্নিশিখার প্রতীকের মতো নয়, কিন্তু তার সঙ্গে কোনোভাবে যুক্ত। যেন এই রহস্য এখনো শেষ হয়নি, বরং আরো গভীর কিছু অপেক্ষা করছে। নন্দিনী সঙ্গে সঙ্গে অর্জুনকে ফোন করলো। তুমি এখনই আসো। কি হয়েছে? আমি কিছু পেয়েছি, আর আর এটা গুহার প্রতীকগুলোর সঙ্গে সম্পর্কিত। এটা আমাদের পরবর্তী পথ দেখাচ্ছে। অর্জুন কিছু না বলে সঙ্গে সঙ্গে তার ফ্ল্যাটে ছুটে এলো। টেবিলে রাখা সেই নকশাটা দেখে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। এটা কিভাবে এলো? কেউ দিয়ে গেছে, আমি জানি না কে, কিন্তু কেউ চেয়েছে আমরা এটা খুলি। কেউ আমাদের পরবর্তী পথে ঠেলে দিচ্ছে। অর্জুন চুপ করে রইল। নকশার এক কোণে ছোট অক্ষরে লেখা ছিল, হারানো শহরের রহস্য কেউ জানে না, শুধু তারাই জানবে যারা ছায়ার পথ ধরে হাঁটতে সাহস করে। তাহলে আমাদের পরবর্তী অভিযান শুরু হচ্ছে ছায়ার পথে। অর্জুন গভীর চোখে তাকালো সেই নকশার দিকে। গুহার গল্প শেষ হয়েছে নন্দিনী, কিন্তু আমরা যে রহস্য খুলেছি সেটা আমাদের আরো বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা শেষ নয়, এটা কেবল আরেকটি শুরু। ঘরের জানলার বাইরে আকাশ কালো হয়ে এসেছিল। বাতাসে যেন কিছুর প্রতিধ্বনি বাজছিল, এক অজানা শহরের, যেটা আলোয় ঢাকা নয়, বরং ছায়ার নিচে ঘুমিয়ে আছে। এই অভিযান শেষ, কিন্তু সামনের ছায়ার পথে অপেক্ষা করছে আরো এক রহস্য, আরো এক প্রাণঘাতী যাত্রা।